দেখি প্রিমিয়ামটাই দেখাই। বুঝতে পারছি। না, প্রিমিয়ামে না। এটা হচ্ছে মেইনলি দেখাবে হচ্ছে আমরা যখন ক্লাস ইউজ করি বা কোন মেথড কল দিই, কোনো ক্লাসেরই প্রি ডিফাইন কোনো মেথড আছে সেটাকে কল দিলাম, এই মেথডটা আমার এই কম্পাইলারের কোথাও না কোথাও তো লেখা আছে, যেটা আমাকে শর্ট করে দিচ্ছে, আমাকে ওই কাজগুলো করতে হচ্ছে না। যেগুলা মেইনলি লেখা আছে সেটাই আমি ওই কন্ট্রোল ক্লিক করে লেফট ক্লিক রাইট, লেফটের যে বাটনটা সেটাই ক্লিক করলে আমাকে ডিরেক্ট সেই ক্লাসে নিয়ে যায়। এটা শুধুমাত্র প্রিমিয়াম বলতে কিছু না, এটা সব জায়গাতেই। না ভাই, আমার এটাতে কেন যেন হইতেছিল না, তাই আর কি বললাম। ওটা হচ্ছে দেখতে হবে তাহলে ওটার নামে কিছু ছিল কিনা। কোডটা কেমন ছিল? ওই যে ভাই লাস্ট ক্লাসে ডাবলে যেটা দেখাইছিলেন ওটার মধ্যে করছিলাম, ডাবল এই যে ওই যে উপরে অবজেক্ট ডিক্লেয়ার করে করছিলেন এরকম। ডাবল যদি আমি এইভাবে লিখি, ডাবল ডি ইকুয়াল সামথিং, তাহলে কি দেখাবে? ডাবল তো বলতে কিছু নাই এখানে, ডাবল তো জাস্ট ডেটা টাইপ। আর জিনিসটা যদি এভাবে লিখি, ডাবল ডি, এই ডিটা কি? ডি তো হবে না, মনে করেন আর এই ডাবলটা হচ্ছে এখন ক্লাস। ক্লাস মানে এই ক্লাসে একটা অবজেক্ট তৈরি হয়েছে, ক্লাস মানে অবশ্যই সেখানে একটা কোড ছিল। এই কোডটাকে জাস্ট আমি এই যে কন্ট্রোল প্রেস করে জাস্ট যদি মাউসটা রাখি তাহলে দেখা যাবে যেখানে একটা ক্লাস দেখাচ্ছে, মানে একটা লিঙ্ক দেখাচ্ছে আর কি। এর মধ্যে ক্লিক করলেই আমাকে যে ফাইলে নিয়ে গেল। আপনি এভাবে লিখে দেখেন, অবশ্যই দেখাবে। এটা হচ্ছে ক্লাস, এটা হচ্ছে ডেটা টাইপ। এই ও মেনির ভাই, মতো একটা আমারই ক্লাস। ভুলে গেছে, ঠিক আছে, এখন ঠিক আছে। এটা মেনির জি মতো ভাই। একটা ক্লাস, যেরকম একটা ক্লাস ছিল। আর যেটা পাবলিক প্রাইভেট প্রোডাক্টের তিনটা পাবলিক হচ্ছে শুধুমাত্র এইখানে এইখানে যেমন সোর্স এই এক্সাম্পল এক্সাম্পল নামে একটা ফাইল আছে, এটাও মেন। মেন মেন তো জাস্ট একটা রাখা হয়েছে এখানে, এক্সাম্পল ডট জাভা, এটাও ডট জাভা ফাইল। মেন এটাও জাভা ফাইল, বাট এখানে শো করছে না কারণ যেহেতু মেইন নামে আছে এর জন্য অটোমেটিক বুঝে নিচ্ছে এটা এখানে। বাট আমি চাচ্ছি এই মেনের একটা ভ্যালু ছিল এখানে, ইন্ট নেম ইকুয়াল সামথিং, এটা চাচ্ছি এক্সাম্পল থেকে এটাকে আমি অ্যাক্সেস করব। এটাকে যদি আমি করতে পারি বা করতে চাই, সে অ্যাক্সেস দেওয়াটাকে বলবে হচ্ছে পাবলিক। আমি এখানে অ্যাক্সেস মডিফায়ার হিসেবে কি ইউজ করব? পাবলিক। পাবলিক মানে এর সবাই ইউজ করতে পারবে। প্রাইভেটের ক্ষেত্রে হবে কি, শুধুমাত্র এই যে ক্লাস, ক্লাসের যে এই যে এই পোর্শনটুক, এই ব্র্যাকেটের ভিতরে যতটুকু আছে, মানে শুধুমাত্র এতটুকু ইউজ করতে পারবে, এর বাইরে কেউ ইউজ করতে পারবে না। আর যদি প্রোটেক্টেড দিই সেই ক্ষেত্রে সেটা ইউজ করা যায় বিশেষ বিশেষ কেসে, এটা অবজেক্ট ওরিয়েন্টে যখন যাব তখন দেখলে বেটার হয়। সো প্রোটেক্ট আমি আপাতত দুইটা শিখবো, একটা হচ্ছে পাবলিক, একটা হচ্ছে প্রাইভেট। পাবলিক কি, যে কেউ যে কোনো জায়গায় কল দিলে জিনিসটাকে পাবে। আর তার উল্টাটা শিখবো যে প্রাইভেট। প্রাইভেট কি, শুধুমাত্র এই ক্লাসের জন্যই জিনিসটাকে আমি ইউজ করব, অন্য কোনো ক্লাস যেন এটাকে অ্যাক্সেস করতে না পারে। শেষ, জাস্ট এতটুকু বেসিক। আর যে ডিবাগিংটা যেটা ছিল, ইন্ট এ ইকুয়াল ওয়ান, এ প্লাস প্লাস, দেন এর ভ্যালুটা প্রিন্ট করব। এটা যদি রান করি কি রান হবে? টু। বাট আমি চাচ্ছি এই কোডটাই হচ্ছে আমার সামহাও এখানে প্লাস প্লাস দুইবার ইউজ করা হয়ে গেছে, আমি খেয়াল করিনি। এটা এইভাবে দুইবার ইউজ করা হয়ে গেছে, বাট আমি যদি রান দিই আমার আউটপুট আসবে তিন। বাট আমার তো তিন আসলে হবে না, আমি তো চাচ্ছি জিনিসটাকে আমি একবার ইনক্রিজ করেছি, ওয়ান ছিল ইনক্রিজ করেছি একবার। বাট আমার এখানে একটা ভুল, আমি খেয়াল করি নাই। সেক্ষেত্রে আমি এইসব ছোটোখাটো ক্ষেত্রে হচ্ছে ডিবাগ করি। জাস্ট এই যে এখানে কার্সরটা রাখলে হচ্ছে এই যে লাল কালার পয়েন্ট দেখাবে, ব্রেক পয়েন্ট যেটা। জাস্ট আমি চাচ্ছি যে আমি এইখানে এসে জিনিসটাকে ব্রেক দিব। আমি চাই এটার আগ পর্যন্ত অলোকে, এটা না, এটার আগ পর্যন্ত অলোকে, আমার ইনিশিয়ালাইজেশন পর্যন্ত অলোকে। এইখান থেকে একটা প্রবলেম, সো এখানে এসে আমি একটা ব্রেক দিব কোডটা যখন রান করব। সো রান করলে অটোমেটিক রান হয়ে যাবে, বাট আমি যেহেতু ব্রেক দিয়েছি এটা আমাকে ডিবাগ করতে হবে, জাস্ট ডিবাগে ক্লিক করব, কোডটা এখানে এসে থেমে যাবে এখানে। এই পর্যন্ত, এটার আগ পর্যন্ত এক্সিকিউট হয়ে গেছে। তাহলে এর ভ্যালু কত? ওয়ান। এর ভ্যালু কত? ওয়ান, সেটা নিচেও দেখাবে। এর ভ্যালু কত? ওয়ান। আমি আছি এখন এইখানে, আমি জাস্ট নেক্সট স্টেপে যাব, এটা দিলেও হবে। এটা দিলে হচ্ছে কি, যদি কোনো ফাংশনের মধ্যে থাকে, হ্যাঁ, তাহলে ওটা ডিরেক্ট ফাংশনে চলে যাবে। বাট আর এটা দিলে হবে কি যে না, ওই ফাংশনের মধ্যে যাবে না, ফাংশনের যে কাজ টাজ আছে সব করে যে আউটপুট দিবে সেই আউটপুট নিয়ে সামনে যাবে। আমার যেহেতু কোনো ফাংশন নেই, আমি জাস্ট এক ঘর সামনে যাই, একটা সামনে গেলাম,
দেখা যাচ্ছে এই যে এই লাইন, এই দুটো লাইন হচ্ছে একসাথে পড়ছে, যে এখানে এক ছিল, এখানে দুই, এখানে তিন, তাহলে আমার এইখানে আউটপুট আসছে তিন, মানে এই পর্যন্ত ঠিক ছিল, এইখানে আউটপুট তিন, এইখানে ইরর, মানে আমার এই লাইনটাতে হচ্ছে ইরর। এই যে এই জিনিসটা ধরা পড়ে গেল। মানে সব ছোটোখাটো ক্ষেত্রে হচ্ছে, বা লুপের ক্ষেত্রে, কন্ডিশনের ক্ষেত্রে আমরা হচ্ছে ডিবাগার ইউজ করি, মানে ডিবাগ করি আর কি। জাস্ট এই যে এটা দিলে, এই যে ওভারটা দিলে হবে কি, যে এটা যদি কোনো, এখানে যদি কোনো ফাংশনকে কল দেওয়া হতো, এখানে যদি কোনো ফাংশনকে কল দেওয়া হতো, তাহলে এই ওভারটা মানে হচ্ছে স্টেপ ওভার, মানে ওই ফাংশনে তোমাকে যেতে হবে না, ফাংশন গিয়ে চেক দিতে হবে না, ওই ফাংশনে গিয়ে তুমি জাস্ট ক্যালকুলেট করে আসো তোমার ভ্যালুটা। জাস্ট আমি কোডটা এতটুকু বলে দিব, ওকে, ক্যালকুলেট করে আসলো। আমার কোড যে ফাংশনে জাম্প করে যাবে সেটা লাইন বাই লাইন যাবে না, বাট আমি যদি চাই আমাকে লাইন বাই লাইন যেতে হবে, সেই ক্ষেত্রে যে স্টেপ ইনটু, যে হ্যাঁ এই জিনিসটা যদি কোনো ফাংশনকে কল দিয়ে থেকে ফাংশনের ভিতরে আমাকে যেতে হবে, সো সে আবার ফাংশনের ভিতরে যাবে, ফাংশনের প্রতিটা লাইন পড়বে, দেন যেখান থেকে কল দেওয়া হয়েছিল সেখানে আসবে। আর স্টেপ আউট দিলে কী হবে, আমি যে ফাংশনে ছিলাম সামহাও আমি স্টেপ ইনটু দিয়ে দিয়ে ফাংশনের ভিতরে চলে গেছি, কোনো একটা ফাংশনের ভিতরে। এখন আমি চাচ্ছি ওকে, ফাংশন রিলেটেড কোনো ইস্যু আমার আপাতত নাই, আমি বুঝতে পারছি, নিচে আরও 4-5টা লাইন আছে, বাট ওই 4-5টা লাইন আমার স্টেপ ইনটু ইনটু দিয়ে যেতে হবে না, কারণ এখানে জাস্ট প্রিন্ট করা হয়েছে, আমার লজিক্যাল কিছু নাই। সেই ক্ষেত্রে আমি ফাংশন থেকে বেরিয়ে আসবো কীভাবে, এই যে স্টেপ আউট এটা দিয়ে ফাংশন থেকে বেরিয়ে আসবো, কোড থেকে না। ফাংশনটাকে যেখান থেকে কল দেওয়া হয়েছিল আমি সেখানে ব্যাক করে আসবো স্টেপ আউট দিলে। বোঝা গেল? জি ভাই, বুঝে গেছি ভাই। আচ্ছা, তাহলে আজকের ক্লাসে টপিক কি ছিল? দেখে তো আসছিলেন কি? প্যারামিটারাইজড ওইগুলো নাকি? হুম, মেথড অ্যান্ড প্যারামিটার। জিনিসটা খুবই ইজি, শুনতেও ইজি, যে মেথড প্যারামিটার এগুলো সব জানি, বাট এতটাও ইজি না, মানে এতটা ইজি বলবো না, যে বেসিক যা আছে বেসিক ইজি, বাট টুকটাক অ্যাডভান্স অবশ্যই জানতে হবে, যেহেতু উইক টু, বাট আমাদের হচ্ছে ওই যে মডিউল ওয়ান এখনও শেষ হয়নি, মানে বেসিক পার্টটা শেষ হয়নি। তবে বেসিকের মধ্যেও এমন জিনিস আছে যেগুলো আমাদের টুকটাক জানতে হবে। যেমন একটা মেথড, একটা মেথড মানে কি, এই যেটা হচ্ছে একটা মেথড, মেথড মানে হচ্ছে একটা ফাংশন। আমরা যদি সি পড়ে আসি তাহলে অবশ্যই জানি ফাংশন ডিফাইন করি আমরা, কোনো জিনিস যোগ করার জন্য বিয়োগ করার জন্য আমরা অবশ্যই এখানে ফাংশন ডিফাইন করি, ফাংশনটাই হচ্ছে মেথড। এই যে এটা হয়ে গেছে একটা মেথড। এখন এটার টাইপ কি, বা কোন ধরনের অ্যাক্সেস মডিফায়ার ইউজ করা হয়েছে, রিটার্ন টাইপ কি চাই, ফাংশনের নাম কি, এটার উপর ডিপেন্ড করে একটা সিনটেক্স আছে এখানে। যেমন ফার্স্টেরটা হচ্ছে তার অ্যাক্সেস মডিফায়ার। অ্যাক্সেস মডিফায়ার কি, পাবলিক, প্রাইভেট, ওকে, পাবলিক দিয়েছি, এই ফাংশনটাকে যে কেউ ইউজ করতে পারবে। দেন ইউজ করতে হবে আমার রিটার্ন টাইপ, এই ফাংশনটা কোন জিনিস বা কী টাইপের ডেটা রিটার্ন করবে। আমি যেহেতু দুটো জিনিস যোগ করবো, আমি চাচ্ছি হচ্ছে ইন্টিজার টাইপের কোন একটা ভ্যালু সে রিটার্ন করবে। সো প্রথমে থাকবে তার অ্যাক্সেস মডিফায়ার, পাবলিক নাকি প্রাইভেট, দেন দিব আমি তার রিটার্ন টাইপ, কী টাইপের ভ্যালু এই ফাংশনটা এক্সিকিউট হওয়ার পর রিটার্ন করবে, দেন সে ফাংশনের নেম, এবং ভিতরে থাকবে তার প্যারামিটার লিস্ট বা প্যারামিটার। এবং এখানে থাকতে পারে কিছু ইরর, মানে যদি এই ফাংশনটা ঠিকমতো এক্সিকিউট না হয় সেই ক্ষেত্রে কোনো ইরর পাস করবে সে, বা মানে কোডটা যেন রান হতে হতে আটকায় না যায়, বা ইরর শো না করে। এখানে কনসোলে যেন ওই যে লাল হাবিজাবি হাবিজাবি লেখা না আসে, কোড অফ হয়ে যায়। হ্যাঁ, যদি এই ফাংশন ঠিকমতো রিচ করতে না পারে, এক্সিকিউট করতে না পারে, তাহলে আমার এখানে আউটপুট শো করুক যে ঠিকমতো কাজ করেনি, বা ডাটা টাইপ ভুল, বা এই টাইপের ইরর। এর জন্য আমরা এখানে হচ্ছে এক্সেপশন ইউজ করি, যে কী টাইপের এক্সেপশন এখানে হয়েছে, বাট এটা আপাতত দরকার নাই। মেথডের ক্ষেত্রে জাস্ট এটা তার সিনটেক্স। অবশ্যই সেখানে একটা অ্যাক্সেস মডিফায়ার থাকবে, না থাকলে অটোমেটিক সেটা পাবলিক, আর দিয়ে দিলে তো পাবলিকই, এটা বেস্ট সিনটেক্স যে পাবলিক ইউজ করা। আর দেন থাকবে তার ডাটা টাইপ, দেন হচ্ছে তার সেই ফাংশনটার নেম, এবং ভিতরে থাকবে তার প্যারামিটার লিস্ট, এবং এটা হচ্ছে তার বডি। এবং যেহেতু এখানে টাইপটা দেওয়া হয়েছে ইন্টিজার, অবশ্যই সে একটা টাইপ, মানে যেহেতু আমি বলেই দিচ্ছি এটা রিটার্ন টাইপ হচ্ছে ইন্টিজার, অবশ্যই সে বসে আছে এই ফাংশনটা কোনো একটা কিছু ইন্টিজার টাইপের কোনো একটা কিছু রিটার্ন করবে। এইটার মধ্যে অপারেশন হোক বা না হোক, আমাকে রিটার্ন অবশ্যই কিছু না কিছু দিয়ে দিতে হবে। রিটার্ন জিরো দিলেও যে প্রবলেম এমন কিছু না, এই ফাংশনটা ঠিক মতো
এখন এক্সিকিউট হবে। এখন আমি চাচ্ছি কি দুটো জিনিস যোগ করতে, দুইটা ইন্টিজার ভ্যালু যোগ করতে। এটা হচ্ছে আমার মেন পয়েন্ট আপাতত, যে দুইটা ইন্টিজার হচ্ছে আমি যোগ করব। বা তাহলে রিটার্ন কি যাবে, রিটার্ন যাবে যে দুইটা ইন্টিজার ভ্যালু আসবে। আমি ধরে নিলাম এক্স এবং ওয়াই, এই দুইটা হচ্ছে আমি যোগ করে পাঠাবো। তাহলে এক্স এবং ওয়াই যদি যোগ করে পাঠাই, এক্স এবং ওয়াই কিন্তু চিনতে পারছে না। আমরা সি তো অবশ্যই করে আসছি, এই জিনিসগুলো একদম বেসিক। যে এখানে তাহলে আমাকে কী নিতে হবে, দুটো ভেরিয়েবল নিতে হবে। যেহেতু আমি নিচে এক্স আর ওয়াই ইউজ করছি, এখানে আমি এক্স আর ওয়াই নিলাম। তাহলে এখানে এই মেথডটাকে আমরা এখন আর ফাংশন বলবো না, ডিরেক্ট বলবো মেথড। এই মেথডটাকে যে কল দিবে সে অবশ্যই দুটো ভ্যালু পাস করবে, মিনিমাম এবং ম্যাক্সিমাম দুটো ভ্যালু, এক্স এবং ওয়াই। সো এই দুইটা ভ্যালু পাস করার পর সেই যেই ভ্যালুই পাস করুক না কেন, সেটা এক্সে আসবে এবং ওয়াই ভ্যালুতে আসবে, ভেরিয়েবল আসবে। সেই ভেরিয়েবল দুটার মধ্যে যেহেতু এখন ভ্যালু অ্যাসাইন হয়ে গেছে, সে রিটার্ন করবে কি, দুটার যোগফল রিটার্ন করবে যে তাকে কল দিবে। এখানে জাস্ট আমি কী করব, অ্যাড, আমি ভ্যালু পাস করছি হচ্ছে 2 and 3, শেষ, জাস্ট ভ্যালু কল দিয়ে দিলাম। বাট যেহেতু ও একটা রিটার্ন করছে, অবশ্যই এই যে ফাংশনটা কল দিলাম, ফাংশন রিটার্ন কাকে করবে, যে ফাংশন কল দিছে তাকে রিটার্ন করবে। হ্যাঁ, অ্যাড ফাংশন যে কল দিছে, ও যে রিটার্ন করবে দুটো যোগফল, তাহলে অবশ্যই এক জায়গায় রাখতে হবে। সেটা কোনটা, আমি আরেকটা ভেরিয়েবল ডিফাইন করে নিচ্ছি, ইন্টিজার অ্যান্সার। তাহলে ইন্টিজার অ্যান্সারের মধ্যে আমি করলাম কি, অ্যাড যে এটা আছে আমার মেথডটা আছে, সেটাকে আমি কল দিলাম এবং ভ্যালু হিসেবে দিলাম কি 2 এবং 3। যেহেতু এটা মেইন এবং এটা হচ্ছে ক্লাসের ভিতরে একটা মেথড, যেহেতু আমি এখানে অবজেক্ট তৈরি করে নিই, অবশ্যই এটাকে আমার কি করতে হবে, স্ট্যাটিক বানাইতে হবে। স্ট্যাটিক, এখানে স্ট্যাটিক বানালাম, সেক্ষেত্রে আমাকে অবজেক্ট আর লাগবে না, আমি ডিরেক্ট অ্যাক্সেস করতে পারবো মেন ক্লাস থেকে, মেন মেথড থেকে ডিরেক্ট এটাকে আমি অ্যাক্সেস করতে পারবো। সো এইখানে এই দুটোকে বলা হচ্ছে কি এই ফাংশনের প্যারামিটার। সো এখান থেকে টার্মটা আসলো প্যারামিটার জিনিসটা কি। সো এখানে প্যারামিটার একটা লিস্ট পাঠাচ্ছি আমি, যার মধ্যে দুটো প্যারামিটার আছে এক্স এবং ওয়াই। বাট এইখানে যখন আমি কল দিচ্ছি, এই ফাংশনটাকে, অ্যাড ফাংশনটাকে কল দিচ্ছি, তখন যে আমি ভ্যালু দুটো পাস করছি, সেই দুই ভ্যালুটাকে বলা হচ্ছে আর্গুমেন্ট, যেটা আগেও বলা হয়েছে। বাট যেহেতু আজকে প্যারামিটারের ক্লাস, প্যারামিটার প্লাস মেথড, সো এই জিনিসটা আবার বলে দেওয়া হলো। আমি যখন মেথডটাকে কল দিব, যে ভ্যালু পাস করে পাঠাবো সেই ভ্যালুটাকে বলা হচ্ছে আর্গুমেন্ট। এবং যে মেথডটা আমার আছে, যে মেথডটা যে ভ্যালুগুলো নিয়ে কাজ করবে, সেটাকে বলা হচ্ছে তার প্যারামিটার। বা একটু অ্যাক্সেস মডিফায়ার গুলো একটু বলে দিন কিভাবে কাজ করে, কোনটা কি কি। এই যে অ্যাক্সেস মডিফায়ার, পাবলিক, প্রাইভেট, প্রোটেক্টেড, এটা হচ্ছে অ্যাক্সেস মডিফায়ার। যে আমি অ্যাক্সেস জিনিসটা কে করতে পারবে, এই ক্লাসটাই করতে পারবে, নাকি এই ক্লাসের বাইরে যে আছে সেও করতে পারবে, নাকি বাইরে যে আছে সে করতে পারবে না, একদমই পারবে না, নাকি হ্যাঁ পারবে বাট কিছু কিছু কন্ডিশনে। এই জিনিসগুলো হচ্ছে অ্যাক্সেস মডিফায়ার। এই জিনিসগুলো কাজে লাগবে কখন, যখন হচ্ছে পলিমরফিজম পড়বো, মানে অবজেক্ট ওরিয়েন্টেডে চলে যাব, তখন এই জিনিসটা কাজে লাগবে। যে এক ক্লাস থেকে আমি আরেক ক্লাসে জিনিসটাকে কল দিব, জিনিসটা আমার লাগবে, বাট আমি ডিরেক্ট জিনিসটাকে দিব না। এটা সামনে পাবো, বাট আমরা আপাতত দেখে নিই। পাবলিক মানে জিনিসটা সবাই ইউজ করতে পারবে, যে কেউ যে কোনো ক্লাস থেকে জিনিসটাকে কল দিলে ইউজ করতে পারবে, জাস্ট পাবলিক। সো এখান থেকে যদি আমি জিনিসটাকে রান করি, ডিবাগ অফ করে দিই, জিনিসটাকে যদি রান করি, তার আগে হচ্ছে এটাকে আউটপুট দিয়ে দিই, এস আউট অ্যান্সার, তাহলে অবশ্যই ঠিকঠাক মতো রান হবে। ওকে, 5 রান হয়ে গেছে। তাহলে এটা হচ্ছে আর্গুমেন্ট ভার্সেস প্যারামিটার, মানে কোনটা আর্গুমেন্ট কোনটা প্যারামিটার, এই জিনিসটা বোঝা গেল। এখন আমি চাচ্ছি ইন্ট অ্যান্সার ইকুয়াল, আমি একটা ভ্যালু অ্যাসাইন করে দেবো এখানে 6, অ্যান্সারের ভ্যালুই হচ্ছে 6, আমি এটা ডিফাইন করে দিলাম। এবং এই ফাংশনটার নাম দিয়ে হচ্ছে চেঞ্জ, চেঞ্জ নামে একটা ফাংশন, সে একটা ভ্যালু নেবে ইন্টিজার টাইপে, সেটা হচ্ছে এক্স, এবং রিটার্ন করবে কি, রিটার্ন করবে এক্সের ভ্যালুটাকে চেঞ্জ করে এক্স ইকুয়াল 5। ওকে, এখানে একটা ভ্যালু হচ্ছে অ্যান্সার, এর ভ্যালু হচ্ছে 6। আমি এখন চেঞ্জ মেথডটাকে কল দিব, আমি চেঞ্জ মেথডটাকে কল দিলাম এবং ভ্যালু পাস করব কোনটা, অ্যান্সারের ভ্যালু। অ্যান্সারের ভ্যালু কত, 6, এই 6 হচ্ছে পাস হয়ে যাবে। এই জিনিসটাকে আমি আর ইন্টিজার দিব না, আমি দিব হচ্ছে ভয়েড। ওকে, তাহলে রিটার্ন করার কি আছে, রিটার্ন কি করবে, ভয়েড তো কিছু রিটার্ন করবে না। তাহলে এক্স ইকুয়াল 5, এটা জাস্ট এক লাইনের একটা কোড হয়ে গেল। এখানে কি কাজ করলাম,
একটা ভ্যালু আমি মেইন ফাংশনে ডিফাইন করলাম, অ্যান্সার ইকুয়াল 6। এখন আমি চাচ্ছি এই অ্যান্সারটাকে চেঞ্জ করব, অ্যান্সারের ভ্যালুটাকে চেঞ্জ করব। সেই ক্ষেত্রে চেঞ্জ নামে একটা ফাংশন আছে যেটা হচ্ছে ভয়েড টাইপ, মানে সে কিছু রিটার্ন করবে না, আমার তো কিছু রিটার্ন তো করার দরকার নেই। আমি চাচ্ছি অ্যান্সারটাকে তোমার কাছে পাঠাবো, তুমি অ্যান্সারটাকে চেঞ্জ করে দিবা, শেষ। আমি চাচ্ছি না আবার ওই ভ্যালুটাকে আমার কাছে তুমি রিটার্ন দাও, কারণ তুমি যেহেতু এই অ্যান্সারের ভ্যালুটাই চেঞ্জ করে দিচ্ছ, তাহলে তো জিনিসটা হয়ে গেল, আমার তো রিটার্ন দরকার নাই। আমি চাচ্ছি অ্যান্সারের যে ভ্যালুটা, সে ভ্যালুটাই তুমি তুমি হচ্ছে এখান থেকে চেঞ্জ করে দাও। এক মিনিট, এক মিনিট, জাস্ট এক মিনিট। আচ্ছা, আছি আমি। হ্যালো, হ্যালো। জি ভাই আছেন। আচ্ছা, আচ্ছা ভাই, হ্যাঁ। যে একটা কোশ্চেন ছিল আর কি। হুম, হুম, আমরা যে সিতে একটা করছিলাম না, মানে কল বাই ভ্যালু আর কল বাই রেফারেন্স, হুম, মেমোরি অ্যাড্রেস নিয়ে কাজ করে, একটা ডাইরেক্ট হুম, মানে ভ্যালু নিয়ে কাজ করে। হুম, এটাও কি এখানে ওরকম টাইপের কিছু আছে নাকি? হ্যাঁ। কল বাই ভ্যালু, কল বাই রেফারেন্স দুটোই আছে এখানে। বাট এটাই আগে দেখানো হচ্ছে যে কল বাই ভ্যালু মানে পাস বাই ভ্যালু, মানে জিনিসটা আমরা বুঝবো হচ্ছে এখানে পাস বাই ভ্যালু হিসেবে, যে এখানে যে আমি একটা ভ্যালু পাস করে দিলাম যে অ্যান্সার, আমি চাচ্ছি মেথডটার নামই দিচ্ছি চেঞ্জ, একটা কারণে আমি জিনিসটাকে চেঞ্জ করতে চাই, যে আমি অ্যান্সারটাকে পাঠাচ্ছি এর ভ্যালু হিসেবে, ভ্যালু পাঠাচ্ছি এক্স হিসেবে, এক্সটাকে করে দিচ্ছি কি আমি, যে হ্যাঁ যে ভ্যালুটা তোমাকে পাঠানো হয়েছিল সেই ভ্যালুটাকে তুমি এখন 5 করে দাও। এই যে আমি 5 করে দিলাম, লজিক্যালি জিনিসটা ঠিক। বাট এখন যদি আমি অ্যান্সারের ভ্যালুটাকে প্রিন্ট করি, তাহলে অ্যান্সারের ভ্যালু কত বেরোবে? এখানে কি 6 দেখাবে? কি জানো, কি কি বের হওয়ার কথা? 6 দেখানোর কথা, কিন্তু 5 দেখায় তো নাকি? 5 কেন দেখাবে? ও, 6 তো দেখায়, হ্যাঁ, আমি তো চেঞ্জ হয় এখানে না এই তাহলে। রেফারেন্স নিয়ে কাজ করি নাই, ভ্যালু নিয়ে হ্যাঁ, কাজ করেছি। ভ্যালু নিয়ে কাজ করছে, এই এই জন্য ভ্যালুটাকে চেঞ্জ। জাস্ট আমি এখানে ট্রান্সফার করে দিয়েছি, তুমি এই ভ্যালুটা নিয়ে যাও। বাট এই হ্যাঁ, বুঝতে পারছি। অ্যান্সারের ভ্যালু অ্যান্সারে থাকবে, হ্যাঁ, চেঞ্জ হবে না। এটার কোনো চেঞ্জ নাই। সো প্রিমিটিভ এক্সাম্পল যেগুলো আছে, প্রিমিটিভের মধ্যে কোনটা পড়ে? বুলিয়ান, ইন্টিজার, ফ্লোট, ডাবল, বাইট, শর্ট, লং, এগুলার ক্ষেত্রে হবে কি, যে আমি যে ভ্যালুটা পাস করবো, আমি চাইলে এখান থেকে ওই ভ্যালুটা, যে অ্যান্সারের ভ্যালুটা চেঞ্জ করতে পারবো না। ওকে, জাস্ট লোকালি এই জিনিসটা, এই ভ্যালুটা এইখানে কপি হয়ে আসছে, আর এছাড়া আর কিচ্ছু না, জাস্ট কপি, জাস্ট কপি, আর কিছু না। তো ঠিক আছে, চেঞ্জ হচ্ছে কোনটা এখানে? চেঞ্জ কোনোটাই হচ্ছে না, চেঞ্জ মেনলি হচ্ছে যে এই যে কপি হয়ে আসলো না, কপি হওয়া ভ্যালু, এই ভ্যালুটা এখানে চেঞ্জ হচ্ছে। বাট এই ভ্যালু শুধুমাত্র এই ব্লকের জন্য, এই ব্লক। এখন যদি আমি এইখানে আউটপুট দিই এক্সের ভ্যালু, এক্সের ভ্যালু যদি আউটপুট দিই, দেখি কি বেরোয়। এই যে আমি এইখানে যে ভ্যালুটাকে কপি করছিলাম, এটা হচ্ছে পাস বাই ভ্যালু, যে আমি হ্যাঁ পাঠাচ্ছি অ্যান্সার, বাট অ্যান্সার রেফারেন্স যাচ্ছে না, অ্যাড্রেস যাচ্ছে না, অ্যাড্রেস সহ ভ্যালু যাচ্ছে না, জাস্ট যাচ্ছে তার ভ্যালুটা, শুধু ভ্যালু। এই ভ্যালুটাই এখানে এক্সের মধ্যে বসবে, এবং এটা হয়ে যাবে একটা কপি, ব্লু প্রিন্টের মতো, যে অ্যান্সারের ভ্যালুটা এখানে বসবে। অ্যান্সার আর এই এক্সকে চিনে না, এই এক্স অ্যান্সারকে আর চিনে না, শেষ। ওর দায়িত্ব ছিল শুধুমাত্র ভ্যালুটা পাস করার, সেই ভ্যালুটা হচ্ছে এখানে পাস করে দিছে, এই ভ্যালু ছাড়া আর কিছুই না। এখন এই এক্সের ভ্যালুটাই এখানে হচ্ছে আমি রিরাইট করছি, জাস্ট এক্সের ভ্যালু, এক্সের ভ্যালু রিরাইট করছি। এখানে যদি এক্সের ভ্যালু প্রিন্ট করি 5 বের হবে, কারণ এখানে জাস্ট একটা কপি আসছে অ্যান্সারের। সো এই জিনিসটা মাথায় রাখতে হবে, যদি আমি কোনো ভ্যালু এক মেথড থেকে অন্য মেথডে নেই, সেই ক্ষেত্রে আমি সেই ভ্যালু চেঞ্জ করতে পারছি না, সেই ভ্যালুর একটা কপি হিসাবে এখানে যাবে। এটা হচ্ছে প্রিমিটিভ এক্সাম্পল। প্রিমিটিভের ক্ষেত্রে আমি অরিজিনাল যে ভ্যালু সেটা চেঞ্জ করতে পারছি না, এবং কথা হচ্ছে আমার তো চেঞ্জ করতে হবে, সেই ক্ষেত্রে কি করব? তো এইটার তো কোনো লাভ দেখলাম না, এটা কইরা কি লাভ? মানে এর কোনো কাজ আছে? কেন, কিছু তো চেঞ্জ হইতাছে না, যা আছে তাই থাকতেছে। ক্ষেত্রে কি অ্যাড্রেস পাঠানো যাবে, ওই যে যেরকম সিতে করতাম? আমার যদি জিনিসটা চেঞ্জ করার দরকারই হয়, কথা হচ্ছে রিটার্ন করে দিতে হবে, রিটার্ন যেটা হ্যাঁ, লাগবে আর এটা কি। এটা একটা সলিউশন, যে আমি এইখান থেকে যে ভ্যালুটা আসবে সেই ভ্যালুটা রিটার্ন করে দিতে হবে, সেই ভ্যালুটা আবার হচ্ছে ওভারহেড এখানে বসবে, যেখানে দিতে হবে
অ্যান্সার ইকুয়াল চেঞ্জ সামথিং, এবং এটাকে করে দিতে হবে হচ্ছে ইন্টিজার, এবং এখানে হচ্ছে রিটার্ন করে দিতে হবে কি রিটার্ন এক্স। দেন দুটো হচ্ছে আমি 6 5 5 পাবো। 5 কেন পেলাম, এই জিনিসটা ডিফাইন করলাম, তারপরে হচ্ছে কল দিয়েছি, সো এখানে এসে 6 হয়ে গেল 5, এখানে একটা প্রিন্ট করলো 5, আবার রিটার্ন করে দিল, এখানেও রিরাইট হয়ে গেল 5, এখানে বসলো। এটার কারণ হচ্ছে আমি একটা মেথড থেকে যখন আরেকটা মেথডে কল দিই উইদাউট রিটার্ন ছাড়া আমাকে কখনোই ভ্যালু হচ্ছে চেঞ্জ করতে দিবে না, ভ্যালু যেটা ছিল সেটা থাকবে, জাস্ট ব্লু প্রিন্ট হিসেবে ওখানে বসে থাকবে, এছাড়া আর কিছুই না। আচ্ছা, ফোন আসছিল তো এর জন্য। আহ, বলেন কি বলছিলেন? না, বলছিলাম যে এখানের মধ্যে যে একটা যদি ইন্টিজার আর একটা যদি ফ্লোট হয় তাহলে কি চেঞ্জ হবে কিছু? না না, এই এরর যে হবে নাকি? প্রিমিটিভ ডেটা টাইপ যেগুলো আছে, ইন্টিজার, ফ্লোট, ডাবল, লং, ইন্ট, বাইট যা আছে, বুলিয়ান, কিছুই হবে না, রিটার্ন ছাড়া কিছুই হবে না। জাস্ট এটাই জিনিস এখানে কনসেপ্ট, যে রিটার্ন ছাড়া আমি এই ভ্যালুটাকে চেঞ্জ করতে পারছি না, রিটার্ন ছাড়া পসিবল না, জিনিসটাকে ওভার অ্যাড করা ছাড়া পসিবল না। এখান থেকে কাজ করে দিন আবার এখানে এসে আমাকে কাজ করতে হবে। বাট এই জিনিসটা যদি অন্য কনসেপ্টে আসতো, মানে উল্টা জিনিস, যে প্রিমিটিভ না, এখন হচ্ছে রেফারেন্স এক্সাম্পল, মানে রেফারেন্স টাইপের ডাটা, সেই ক্ষেত্রে আহ, এটা হচ্ছে উল্টা হয়তো, যে আমার এখানে রিটার্ন টাইপ দিতে হবে না, এই জিনিসটাকে জাস্ট আমি ভয়েড করে দিই, এবং আমি হচ্ছে এখানে জিনিসটা কি করব, এটাই থাকুক, এখানে হচ্ছে আমি একটা নাম দিব, যে কোনো কিছু একটা নাম তৈরি করব। স্ট্রিং যেটা আছে, স্ট্রিংও কিন্তু প্রিমিটিভের মধ্যে পড়ে, কোনো কিছু নাম দিলে সেটাও কিন্তু প্রিমিটিভের মধ্যে পড়ে। সো প্রিমিটিভ তো আমি ডিরেক্ট চেঞ্জ করতে পারছি না, কিন্তু একটা করতে পারবো, সেটা হচ্ছে রেফারেন্সের মধ্যে কোনটা পড়ে, অবজেক্ট ভেরিয়েবল। কোনটা, অবজেক্ট ভেরিয়েবল হচ্ছে ক্লাস থেকে অবজেক্ট তৈরি করা। যেমন এখানে আমরা ক্লাস কোনটা, এখানে আমরা ক্লাস তো জাস্ট মেইন, এখানে আমি চাচ্ছি এখানে একটা ভ্যালু আছে, যেমন নর্মাল স্ট্রিং একটা নেম নামে একটা ভ্যালু আছে, নেম ইকুয়াল ওল্ড নেম। এখন আমি চাচ্ছি এই যে মেন ক্লাস, এই যে মেইন মেথড, এই মেথডে যদি আমি চাই যে এই নেমটা আমি প্রিন্ট করব, আমি দেখি এই নেমটা প্রিন্ট করা যায় কিনা, এটাকে আপাতত কেটে দিচ্ছি। এই যে আগেই হচ্ছে প্রবলেম দেখা যাচ্ছে যে নেমটাকে প্রিন্ট করা যাবে না, কারণ এটা স্ট্যাটিক না। এটা তো অবশ্যই সামনে একটা পাবলিক আছে, লিখলেও হয় না লিখলেও হয়, এটা স্ট্যাটিক না। তাহলে এই নেমটাকে অ্যাক্সেস করার জন্য কি করতে হবে, এই মেইনের একটা অবজেক্ট ক্রিয়েট করতে হবে। সো মেইন ক্লাসের একটা অবজেক্ট কীভাবে তৈরি করবো, প্রথম হচ্ছে মেইন ডেটা টাইপের নাম, দেন হচ্ছে ডেটা টাইপ, প্রথমটা হচ্ছে ডেটা টাইপের নাম, ডেটা টাইপ মানে কি, এখানে ক্লাসই হচ্ছে ডেটা টাইপ, এবং তার ভেরিয়েবল নেম কি, ভেরিয়েবলের নাম হচ্ছে নেম না দিই ওবিজে। অবজেক্ট হচ্ছে তার ভেরিয়েবলের নেম, এবং মেন হচ্ছে তার ডেটা টাইপের নেম। এখানে ডেটা টাইপ হচ্ছে তার ক্লাস, এবং ভেরিয়েবলটা হচ্ছে তার অবজেক্ট। তাহলে একটা অবজেক্ট তৈরি করে নিউ মেন, এটা হচ্ছে তার অবজেক্ট তৈরি করে একটা নিয়ম, একটা বেসিক সিনটেক্স। এই সিনটেক্স হচ্ছে কি, আমি বলছি নিউ একটা মেইন তৈরি করো, যে মেইন টাইপের মধ্যে যারা থাকবে, মেইনের মধ্যে কী কী আছে, নেমটা আছে, এই নেমটা অ্যাসাইন হয়ে যাবে। যেমন এই যে অবজেক্ট যে তৈরি হয়েছে, এই অবজেক্টের ভিতরে আমি এখন নেমটাকে খুঁজে পাবো। ধরেন এই অবজেক্টের মধ্যে কী কী আছে যদি দেখতে চাই, আমি OBJ ডট লেখার পর আমার অপশন চলে আসবে, আমি এই অবজেক্ট দিয়ে কী কী করতে পারবো। তার মধ্যে এই যে নেম যেটা আছে, এই নেমটা মানে কোন নেম, এই নেম মানে হচ্ছে এই নেম, যে ডাবল ক্লিক করলে দেখাবে। তাহলে এই অবজেক্টে একটা নেম এখন হয়ে গেছে, যে এই অবজেক্টের নেম কি, ওল্ড নেম। ওকে, এটাকে যদি রান করি আমি, তাহলে দেখতে পাবো ওল্ড নেম প্রিন্ট হয়েছে। তাহলে অবজেক্ট কি এখানে, অবজেক্ট হচ্ছে এই যে মেন ক্লাস, মানে এর যেহেতু অবজেক্ট ওরিয়েন্ট প্রোগ্রামিং, জাভা তো মেনলি আমরা ইউজ করি হচ্ছে অবজেক্ট ওরিয়েন্ট প্রোগ্রামিংয়ের জন্য, সেই ক্ষেত্রে এই মেনের একটা অবজেক্ট তৈরি হয়েছে, আমরা তৈরি করছি হচ্ছে ওবিজে নামে, এবং এই ওবিজের মধ্যে এখন এই যে আমার যে স্ট্রিং নেম সেটা ডিফাইন হয়ে গেছে, সেটা অলরেডি চলে আসছে। এটাকে অ্যাক্সেস কীভাবে করবো, অবজেক্ট ডট তার নেম। এখানে আমি আরেকটা অবজেক্ট তৈরি করতে পারি সেমভাবে, যে মেইন অবজেক্ট টু নিউ মেইন, মানে জাস্ট এর একটা সিনটেক্স। এখানে আরেকটা অবজেক্ট, মানে আরেকটা জিনিস তৈরি হইলো উইথ এই ফিচার্সগুলো নিয়ে,
এটা যদি আমি প্রিন্ট করতে চাই এখন এই জিনিসটা আমাকে প্রিন্ট করাবে। সো এই যে অবজেক্টগুলো এগুলো হচ্ছে এক একটা আইডেন্টিটি আলাদা আলাদা, এবং এর মধ্যেও এই নেম ভেরিয়েবলটা আছে, এর মধ্যেও এই নেম ভেরিয়েবলটা আছে, দুইটাই এর মধ্যে আছে। দেখলাম চাচ্ছি এই অবজেক্ট টু যে নেমটা আছে সেই নেমটাকে আমি চেঞ্জ করব। তাহলে এখানে আমি একটা চেঞ্জের একটা মেথড তৈরি করি, পাবলিক ভয়েড চেঞ্জ। এখানে করবে কি, একটা অবজেক্ট নিবে, যেহেতু এখানে অবজেক্ট আসছে মেনলি, যে এখানে একটা অবজেক্ট আসছে, আমি চাচ্ছি একটা অবজেক্ট পাঠাবো, সেই অবজেক্টের নাম চেঞ্জ করব। তাহলে আমাকে কি পাস করতে হবে, আমি চাচ্ছি চেঞ্জ নামে যে একটা অবজেক্ট আছে ওবিজে চেঞ্জ, চেঞ্জ নামে একটা, এখানে কি নামে করছি, চেঞ্জ, চেঞ্জ নামে একটা মেথড আছে এখানে, চেঞ্জ নামে একটা মেথড, এটাকে আমি কল দিব। এটাকে কল দিয়ে কি পাঠাবো, এই যে অবজেক্ট আছে না, এই অবজেক্ট টুটাকে পাঠাবো, অবজেক্ট টু, অবজেক্ট টুকে পাঠাবো। এবং আমি চাচ্ছি অবজেক্ট টু এর যে নেম, এই যেখানে দেখতে পাচ্ছি অবজেক্ট টু এর নেম কি বেরোচ্ছে, ওল্ড নেম। আমি এটাকে চাচ্ছি ওল্ড নেম না, এখন এটা নিউ নেম বেরোবে। এই ওল্ড নেম চেঞ্জ হয়ে হবে নিউ নেম, সো তার নামটা চেঞ্জ হবে। সো আমি এখানে আহ, আমি জাস্ট এখানে কি করব, একটা মেথড তৈরি করছি এবং সেখানে পাস করেছে অবজেক্ট। সো আমাকে বলে দিতে হবে এখানে আমি কি চাই, আমি হচ্ছে এখানে কি টাইপের ভেরিয়েবল, মানে এই প্যারামিটার হিসেবে কি নিব। সো আমি চাচ্ছি প্যারামিটার হিসেবে একটা অবজেক্ট নিব, প্যারামিটার হিসেবে একটা অবজেক্ট নিব, সেই অবজেক্টের নাম কি হবে, আমি ধরে নিচ্ছি হচ্ছে এবিসি, এবিসি হচ্ছে একটা অবজেক্ট হবে। সো এই অবজেক্ট টাইপের একটা ভেরিয়েবল ধরে নিয়েছি এবিসি, এই এবিসির মধ্যে কে যাবে, এই অবজেক্ট টু। সো অবজেক্ট টু এবিসির মধ্যে বসবে, এবং যেহেতু একটা ভয়েড, এটার রিটার্ন টাইপ কি, এর তো কোনো রিটার্ন টাইপ নাই, তাই না? তাহলে এইখানে যে ইরর, এই যে আমি তো চেঞ্জ, এই যে এখানে চেঞ্জ ফাংশনটাকে কল দিয়েছি, এইখানে একটা ইরর কীভাবে, মানে কেন জিনিসটা কেন, এটা তো ভয়েড টাইপ, এটা তো কোনো রিটার্ন টাইপ থাকবে না জানি। এখানে একটা ফাংশন বা মেথড কল দিয়েছি আমি, এই মেথডটা একটা অবজেক্ট নিয়ে যাবে, অবজেক্টটাকে দিয়েছি এই যে অবজেক্ট আর্গুমেন্ট হিসেবে। এই মেথডটা কি নিচ্ছে, এই মেথডটা এই যে অবজেক্ট টাইপের একটাই অবজেক্ট নেবে। সবই ঠিক আছে, সবই পারফেক্ট। তাহলে এখানে একটা এরর থাকার কারণ কি, এখন এখানে এরর শো করছে কারণ কি, যদি প্রিভিয়াস টুক ঠিক মতো করেন তাহলে অবশ্যই এখানে একটা কারণ খুঁজে পাবেন যে কেন এখানে এখনো লাল দাগ। ওই যে ক্লাসের কি প্লাস, ক্লাস দিয়ে কল করা লাগবে নাকি, তাই বলছি মেথড। ক্লাস দিয়ে কল করতে হবে, হ্যাঁ আমরা ওটাও করতে পারি, ক্লাস দিয়ে ভাইয়া কল। নিচে হুম, ভাইয়া নিচে ওবিজে টু লিখছি আর উপরে অবজেক্ট পুরাটা লিখছি, এটা ভাইয়া বুঝলাম না। মানে চেঞ্জের মধ্যে যে লিখলাম ওবিজে টু, হুম, ওই যে নিচে, হুম। আর উপরে লিখলাম ওই যে পাঠালাম যখন, তখন যে লিখলাম অবজেক্ট পুরাটা, এটা আবার কোনো সমস্যা এটা হবে না? হচ্ছে, এটা হচ্ছে টাইপ। এই যে আমি যদি এখানে কোনো একটা ভেরিয়েবল ডিফাইন করি, ইন্টিজার এ ইকুয়াল সামথিং, আমি এখন চাচ্ছি এই জিনিসটাকে চেঞ্জের মধ্যে নিব, তাহলে আমি কি করি, চেঞ্জ দেন এই ভ্যালুটা জাস্ট পাস করে দিই। এখন এই যে মেথড, এই মেথডটাকে আমি বলে দিতে হবে যে ও কোন টাইপের ভ্যালু নিবে। আমি তখন কি করি, এখানে দেখি না ইন্টিজার, এখানে একটা নিজের মতো মন মতো একটা ভ্যালু নিয়ে নিই, যে এই ভেরিয়েবলের মধ্যে এটা আসা বসবে, তাই না? তাই তো। জি ভাই। এখন ইন্টিজার টাইপের একটা ভ্যালু পাস করছি, ইন্টিজার টাইপেরই একটা জিনিস বসবে, জিনিসটা সহজ হয়ে গেল বলা। বাট যখন একটা অবজেক্ট তৈরি হবে, অবজেক্টের টাইপ কি, অবজেক্টের টাইপ হচ্ছে তার ক্লাস। কথা হচ্ছে আমি যে এখানে যদি ক্লাসের নাম দিই মেইন ক্লাস, আমি যদি এখানে মেইন ক্লাসটা দিই, ধরলাম এখানে মেইন দিলাম আর এখানে হচ্ছে ওবিজেড টু দিলাম, ওকে, এটাও বোঝা গেল কি, যে মেন ক্লাস মানে এটা হচ্ছে একটা টাইপ, মানে একটা ডেটার টাইপ হয়ে গেছে এখন। এই টাইপের একটা অবজেক্ট আসবে, সো মেইন টাইপের একটা অবজেক্ট তৈরি করে নিলাম এবি। সো এবিটা কি মেইন টাইপের একটা অবজেক্ট, মেইনলি এই মেইনটা কি, মেইনটা হচ্ছে একটা অবজেক্ট না। জি ভাইয়া। আমি তো যখন ইন্টিজার দিই বা ফ্লোট দিই তখন তো এইখানেও ইন্টিজার দিতে পারছি, এখানে ইন্টিজার দিতে পারছি, কারণ দুটো ইন্টিজার। বাট এটা হচ্ছে ক্লাস টাইপের একটা অবজেক্ট। অ্যান্ড ক্লাস টাইপটা কি, ক্লাসটা কি, মানে একটা আমি তো অবজেক্ট নিচ্ছি এখানে,
এর জন্য ওরা হয়েছে কি যে হ্যাঁ এটা একটা আমি অবজেক্ট নিব, এই যে এখানে পাস করা হয়েছে একটা অবজেক্ট, এই যে obj2 এটা পাস করা হয়েছে। সো আমি একটা অবজেক্ট নিব এবং সেই অবজেক্টটার ওই অবজেক্টটার ভ্যালু কি, মানে ভ্যালু বলতে এখানে ভেরিয়েবলটা কি, ভেরিয়েবলটা হচ্ছে এবি, এটা প্যারামিটার হয়ে গেল। এখন এবির মধ্যে কি আছে, এই যে obj2 ও নিজে আছে। তাহলে আমি এখন যদি এখন চেঞ্জ করতে চাই, যেমন এবি ডট, এবি যদি ডট দিই তাহলে এখানে এবির মোটামুটি সব চলে আসছে। এখন এবি ডট নেম কি চলে আসছে আমার, এবি ডট নেম। না ভাই আচ্ছা আসেনি। এটা তো পরে কথা হচ্ছে, এই যে যে লাল লাল যে নিচের দাগ, এটার কারণ কি, এটা তো সলিউশন হয় না এখনো। এটা আমার ভাই যে কিভাবে করতে হবে, অবজেক্ট এক অবজেক্ট দিয়ে কল করা লাগবে, অবজেক্ট ডট এক হচ্ছে চেঞ্জ। অবজেক্ট দিয়ে কল, আর দুই হচ্ছে স্ট্যাটিক আর ইউজ হচ্ছে করতে হবে। স্ট্যাটিক জানে। এই যে এক স্ট্যাটিক, আর দুই নাম্বার হচ্ছে অবজেক্ট দিয়ে কল। কথা হচ্ছে এখানে কোন টাইপের ভ্যালু আসবে, এই ওবিজে টাইপেরই তো আসবে। এর জন্য ওবিজে করতে টু হবে কি ডট চেঞ্জ, ওবিজে টু টু ডট হ্যাঁ, ডট, ডট চেঞ্জ হ্যাঁ। এখন দিলে হবে কি এই যে চেঞ্জ চলে আসছে। এখন ভ্যালুটা কি দিব আমি, এখন কিছু দিতে হবে আমাকে, আমি তো এখন এখন অবজেক্ট ধরে কল দিয়ে ফেলছি, এখন আমি কি করব, এখন ওর ভিতরে প্যারামিটার পাস করে দিলে কি হচ্ছে প্যারামিটার দিব, স্ট্রিং টাইপের। স্ট্রিং টাইপের কি স্ট্রিং দিব, টাইপের আগে ওল্ড নেম ছিল একটা নেম। নিউ নেম। আমি চাচ্ছি ওল্ড নেম হয়ে যাবে নিউ নেম, নিলাম তারপর, বাট এখানে তো এখন অবজেক্ট টাইপের এবি, তাহলে এখন কি এটা থাকবে, তখন ওটা স্ট্রিং যেহেতু নিছি তাহলে স্ট্রিং আমি নিব। যেহেতু স্ট্রিং নিছি, স্ট্রিং নিউ নেম চলে আসবে। এখন ধরে নিলাম একটা ভেরিয়েবল যে স্ট্রিং নিউ নেম, তাহলে এই স্ট্রিংটা কই আসবে, স্ট্রিং নিউ নেমে আসবে। এখন আমি চাচ্ছি যে হুম এই যে অবজেক্টটাকে যে কল দিয়ে আমি এখানে পাঠালাম, তাহলে এই অবজেক্ট মানে ওবিজে এখন, এখন কি করব, এখন তো আমি এখানে একটা জাস্ট ভ্যালু পাঠালাম যে নিউ নেম, তাহলে এখন আমি এই যে অবজেক্ট টু, কারণ ওবিজে 2 লিখলে তো এখানে আসে না ডট বা কিছুই তো আসে না, ডট কই কিছুই তো আসে না, তাহলে ওবিজে নেমটাকে আমি কিভাবে চেঞ্জ করবো এখানে, হুম। এই যে আমরা আমরা তো এই যে ইয়া ওপিতে করছিলাম যে কনস্ট্রাক্টর নিয়ে আসা লাগে, ওইভাবে আমি করলে তো। কনস্ট্রাক্টর তো আনবই না, আমি তখন ওপিতে যাই নাই, তাহলে আমি কিভাবে করব, আমি বেসিক জাভাতে আছি এখনো। তাহলে এটা একটা ঝামেলা না। আচ্ছা আমি আমি হচ্ছে নিউ নেম, আমি হচ্ছে নিউ নেম হচ্ছে সেট করতে যাচ্ছি, হচ্ছে আমি এখানে নিউ নেম আপাতত সেট না করি, আপাতত আমি হচ্ছে ভিতরে সেট করবো ফাংশনের ভিতরে। ওকে, আমি যে অবজেক্ট ডট দিয়ে কল দিচ্ছি, আমার তো এখানে গেটার সেটার কিছু কি আছে, কিছুই তো নেই, না অবজেক্ট সেটা ওরিয়েন্টেড সে তো কোনো কনসেপ্টই নেই। হ্যাঁ হ্যাঁ তাহলে আমি যে চেঞ্জ করব, এই চেঞ্জের মধ্যে পাঠাইতে হবে কাকে, আমি চাচ্ছি এই মেথড, একটা মেথড তৈরি করব যে মেথডে আমি এই পার্সন, এটাকে ধরলাম একটা পার্সন, এই ব্যক্তি, এটাকে ধরলাম হচ্ছে P1, এটা হয়েছে P1, এটা হয়েছে P2, পার্সন 2কে পাঠাবো। কেন পাঠাবো, এই চেঞ্জের মধ্যে পাঠানোর একটাই কারণ যে আমি চাই তোমার নামটা চেঞ্জ হোক, তোমার নাম চেঞ্জ হোক, নেম কি হিসেবে চেঞ্জ হবে সেটা তো আমি এই ফাংশনের ভিতর দিয়ে দিছি, ওল্ড নেম হয়ে যাবে নিউ নেম। ব্যাপারটা এমন ধরা যাবে না যে এখন ইউজারে বলে দিবে তার নেম কি হবে, তাহলে তো আমাকে ফাংশন থেকে নিয়ে যেতে হবে। আপাতত ওটা বাদ, জাস্ট আমি চাচ্ছি এই চেঞ্জ ফাংশনে, চেঞ্জ ফাংশনকে কল দিব, পাঠাবো কি এই ব্যক্তিকে জাস্ট ধরে পাঠিয়ে দিব, এই ব্যক্তিকে ধরে পাঠিয়ে দিব যে হ্যাঁ তুমি যাও, তুমি তোমার নামটা চেঞ্জ করে আসো। ওকে, তাহলে চেঞ্জ ফাংশন ও যে একটা ভয়েড, তাহলে ও করবে কি, কাকে নিবে, ও হচ্ছে মেইন, এই যে মেইন ক্লাস টাইপের একটা অবজেক্টকে নিবে না, ধরলাম সেটা পি, তাই তো। আমি হ্যাঁ তো আপাতত চাচ্ছি শুধুমাত্র এই ব্যক্তির যে নেম, আমি যে এখানে ইন্টিজারে যখন একটা ভ্যালু চেঞ্জ করতে চেয়েছিলাম সেটা কিন্তু করতে পারি নাই, রিটার্ন টাইপ ছাড়া, মানে ভয়েড দিয়ে করতে পারি নাই। এখন আমি বাট চাচ্ছি শুধুমাত্র ভয়েড আমি ইউজ করবো, আমি রিটার্ন করে দিব না আবার যে রিটার্ন করো P2 এর যে নাম সেটা এত পরে জাস্ট এখানে বসাই দাও, আমি এটা চাই না। আমি চাই এই P2কে আমি পাঠাই দিব যে এই নাও P2, এখন কই বসছে পি এর মধ্যে, এখন তুমি দেখি তুমি নামটা চেঞ্জ করে দিতে পারো কিনা। এখন যদি আমি পি দিই, ডট দিই, যে নেম চলে আসছে, নেম ইকুয়াল কী হবে, আমি এখানে বসাই দিব হচ্ছে নিউ নেম, নিউ নেম। কথা হচ্ছে যেহেতু ভয়েড তার কোনো রিটার্ন টাইপ নেই, কোনো রিটার্ন টাইপ নেই, তাহলে ও কী করবে,
আমি তো ওইখানে তো এরকমই ছিল তাই না, যে উপরে একটা এক্স আনছি পরে দিয়েছি এক্স ইকুয়াল 10, ব্যাপারটা তো একই। বাট এখানে জাস্ট এক্সট্রা এটা করতে হলো কেন, যেহেতু এটা একটা অবজেক্ট, অবজেক্ট ডট তার ভেরিয়েবল নেম দিয়ে কল দিতে হবে, জাস্ট পার্থক্য এখন এই এতটুকুই। বাট ওইখানেও এক্স ইকুয়াল 10 দিয়েছিলাম, এখানে জাস্ট করছে কি পি ডট নেম, জাস্ট এতটুকুই পার্থক্য। তখন কিন্তু আমার এক্সের ভ্যালুটা চেঞ্জ হয় নাই, কারণ তখন সেটা ছিল প্রিমিটিভ ডেটা টাইপ, এখন সেটা হয়ে গেছে রেফারেন্স ডেটা টাইপ। সেই ক্ষেত্রে আমি জাস্ট একটা অবজেক্টকে পাঠাবো, তখন পাঠিয়েছিলাম কি একটা ভ্যালু, এক্সের ভ্যালু, আর এখন পাঠাবো কি অবজেক্ট মানে P2 এর ভ্যালু। এই P2 অবজেক্টকে পাঠাইছি, যেহেতু এটা আমি অবজেক্ট ধরে কল দিই নাই, সেই ক্ষেত্রে এটাকে আমার কী করতে হবে, স্ট্যাটিক করতে হবে। স্ট্যাটিক করলে আমার এই অন্তত অ্যান্সারে চেঞ্জে এই যে লাল দাগটা ছিল সেটা থাকবে না, কারণ এটা স্ট্যাটিক হয়ে গেছে। আমি চাইলেই অবজেক্ট ছাড়া সেটাকে কল দিতে পারি, সো অবজেক্ট ছাড়া কল দিলাম এবং একটা ভ্যালু পাঠালাম কি ওই যে ইন্ট এক্স ইন্ট ওয়াই, ওইভাবে ধরতে পারি। যে ফার্স্ট লাইন যেটা ছিল সেটা হচ্ছে ইন্ট এক্স ইকুয়াল 9, এবং সেকেন্ড লাইন যেটা ছিল সেটা হচ্ছে একই রকম ইন্ট ওয়াই ইকুয়াল 8। এখন পাস করতাম এটাকে, বা এইটাকে আমি ওয়াইকে পাস করতাম, সেই জায়গায় আমি পাস করছি এখন হচ্ছে P2কে, P2কে পাস করছি, তখন এখানে দিতাম এক্স ইকুয়াল 10 বা 2 বা সামথিং, আর এখন দিছি পি ডট নেম মানে যে অবজেক্ট নিয়ে আসছে সেই নেম, পি ডট নেম নিউ নেম। এখন কথা হচ্ছে এই জিনিসটা তার ভ্যালু রিরাইট করতে পারবে কি না, যেহেতু কোনো রিটার্ন টাইপ নেই, জাস্ট ভয়েড। তাহলে কি করতে পারবে কি তাহলে পারবে না, ভাই এটা হচ্ছে কোশ্চেন। রিটার্ন তো করতে হবে না, ওইখানে আমি তো প্রিন্ট দিয়ে রিটার্ন দেবো। করি নাই, আমি তো জাস্ট ভয়েড দিছি এখানে। সেই ফাংশনকে যখন আমি কল দিই, ও জাস্ট এখানে যাবে, পি ডট নেম, এই লাইনটা এক্সিকিউট হবে, দেন আবার এখানে চলে আসবে। এখন কি নামটাকে চেঞ্জ করতে পারবে কি পারবে না? যেহেতু নন রিটার্ন টাইপ সেহেতু তো সেমই থাকবে। সেম থাকার কথা হইলেও সেটা, এটা রেফারেন্স না, আচ্ছা, রেফারেন্স ও হ্যাঁ, ভেরিয়েবল। রেফারেন্সের কারণে হ্যাঁ সেই চেঞ্জ হয়ে গেছে। ক্ষেত্রে এইটা তার ভ্যালু চেঞ্জ করে ফেলছে। বাট সেটা প্রিমিটিভ প্রিমিটিভ না। প্রিমিটিভের ক্ষেত্রে আমার জিনিসটা হয় নাই, বাট এই ক্ষেত্রে হয়ে গেছে এই ভয়েড ছাড়াই, মানে ভয়েড দিই রিটার্ন টাইপ ছাড়া। এখন যদি এখানে আমি দিই P2 ডট নেম ইকুয়াল নিউ নেম, এবং এটাকে বানায় দেই হচ্ছে স্ট্রিং, তাহলে স্ট্রিং বানাইলে এখানে কিছু স্ট্রিং তো না দিব না, এটাকে কি দিতে পারি, এটা কি দিতে পারি? আমি চাচ্ছি যে এই জিনিসটা এখন আমি এখান থেকে চেঞ্জ করতে চাই না, জিনিসটাকে আমি রিটার্ন দিব, রিটার্ন দিয়ে এখানে এসে সেভ করব। এটাকে কীভাবে দিব? যে এই লাইনটা জাস্ট আমি নিচে দিয়ে দিলাম, যে একটা ফাংশন কল দিব, এই ফাংশনে যে অ্যান্সারটা আমার যে নেমটা দিবে সেই নেমটা আমি এখানে স্টোর করব, দেন সেই নেমটাই এখানে বসাই দিব, মানে রিরাইট হবে আর কি। এখান থেকে সে তার নতুন একটা নাম জেনারেট করে নিয়ে আসবে, সেই নামটা এখানে এসে অ্যাসাইন হবে, যেটা আমরা প্রিমিটিভ ডেটা টাইপে দেখছিলাম। তাহলে এই যে পি ডট নেম ইকুয়াল এই জিনিসটা, এটা কি স্ট্রিং টাইপের না? তাহলে রিটার্ন কি করবে, রিটার্ন কি করবে? পি ডট নেম, এটা তো রিটার্ন করবে কারণ এটা স্ট্রিং টাইপের, এই যে স্ট্রিং। সো পি ডট নেম এটাই সে রিটার্ন করবে, এবং এটাই আমি কোন জায়গায় নিব, স্ট্রিং নিউ ইকুয়াল, স্ট্রিং নিউ ইকুয়াল কল দিলাম, তাহলে হলো কি নিউ, নিউ তো আসবে না, বড় হাতের নিউ দিই, নিউ ইকুয়াল চেঞ্জ। তাহলে এই যে চেঞ্জ ফাংশনে কল দিলাম P2তে, P2 অবজেক্টকে নিয়ে সেখানে গেল, পি ডট নেম নামে কিছু একটা করলো, সেটা পি ডট নেম না করুক, এখানে আমি দিই দেব কি পি ডট নেমও লাগবে না, এটা কাটা, এটা কাটা, জাস্ট এইখানে সে প্রিন্ট করবে কি নিউ নেম। সো আমি জাস্ট অবজেক্টকে পাঠাবো, রিটার্ন করবে কি নিউ নেম, এই নিউ নেমটাই আসবে কোথায়, এই নিউতে, এবং আমি চাচ্ছি কি পি ডট নেম ইকুয়াল কী হবে নিউ। তাহলে এই যে কনসেপ্টটা, এই কনসেপ্টটা কিসের উপর হলো, ওই যে প্রিমিটিভ যেভাবে করছি, যে কল দিব এবং রিটার্ন নিয়ে আসবো, ওই রিটার্নটাই আমি সেভ করব, এই যে করলাম, তাতে আমার কোডের লাইনও বাড়লো, কমপ্লেক্সিটি তো বাইরে গেলো, যে বুঝতেই কঠিন এখন কোড কী হয়েছে। সো যখন আমি প্রিমিটিভ নিয়ে কাজ করব তখন অবশ্যই সেখানে রিটার্ন দিয়ে ভ্যালুটাকে আপডেট করতে হবে, এবং যখন আমি রেফারেন্স নিয়ে কাজ করব, রেফারেন্স ভ্যালু, রেফারেন্স টাইপ ডেটা নিয়ে কাজ করব, তখন অবশ্যই আমাকে ভয়েড ইউজ করতে হবে জিনিসটাকে স্মুথ করার জন্য, ছোটোখাটো করার জন্য। এই যেটা তো মানে যথেষ্ট ইজি এবং ছোটো, জাস্ট আমি কল দিব,
যেহেতু রেফারেন্সের ক্ষেত্রে ভ্যালু রিরাইট করতে পারে, সেই ক্ষেত্রে যেটাকে আমি ভয়েডই রাখবো। আমি জাস্ট অবজেক্টটাকে নিয়ে যাবো এবং অপারেশন যা করার এখানে করে ফেলবো, এবং সেটা মেইন যে ডেটা, মেইন যে ভ্যালু সেটাকে চেঞ্জ করে ফেলবে। এই যে যেভাবে চেঞ্জ করছে, জাস্ট এত কিছু বোঝানোর একটাই কারণ, জাস্ট এতটুকু মনে রাখা। এখানে যেটা প্রিমিটিভ ডেটা টাইপ, সেটা আমি ভয়েড নিয়ে যদি কাজ করি, ওই ভ্যালুটাকে কোথাও যদি পাঠাই, ভয়েড নিয়ে কাজ করি, সেটা তার অরিজিনাল যে ভ্যালু সেটাকে চেঞ্জ করবে না। বাট যদি রেফারেন্স টাইপ হয়, অবজেক্ট পাঠাই, সেই ক্ষেত্রে সেটা অবশ্যই তার ভ্যালু আপডেট করে দিবে। জাস্ট এতটুকু। বা একটা কোশ্চেন, হুম হুম। এখানের মধ্যে তো আমরা অবজেক্ট ক্রিয়েট করে অবজেক্টটারে P2 তে পাঠাইছি, তো এখানে আমি স্ট্যাটিক লিখতেছি কি জন্য মেথডের মধ্যে? না, স্ট্যাটিক তো শুধু অবজেক্ট ছাড়াটা আমরা ওকে, লিখতাম। এই যে আমি তো এটা আর্গুমেন্ট হিসেবে পাস করছি। আমি কোথায় অবজেক্ট ধরে কল দিছি, এটা হচ্ছে অবজেক্ট ধরে কল দিতে হবে। P2 ডট, এই যে অবজেক্ট ধরে কল ধরা, এটা ঠিক আছে। এই যে এখন আর স্ট্যাটিক নেই, এটা হচ্ছে অবজেক্ট ধরে কল দেওয়া। প্যারামিটারের মধ্যে কি দিয়েছি সেটা তো ফাংশন নিজেও জানে না, এর তো ম্যাটার না। বাট আমি যে কলটা দিব চেঞ্জ, এই যে মেথডটা, এই মেথডটাকে যে কল দিব, কার মাধ্যমে কল দিতে হচ্ছে? এই যে অবজেক্ট তৈরি হয়েছে দুইটা, এই অবজেক্টকে ধরে যখন কল দিচ্ছি তখন সেখানে আমার আর স্ট্যাটিক লাগবে না, ঠিক আছে। বাট আমি যে ভিতরে পাস করছি কি, সেটা তো দেখার বিষয় না। বুঝা গেল? এই যে P2 যেহেতু হুম। অবজেক্ট, সেই অবজেক্ট ধরে কল দেওয়াকে হচ্ছে, কল দিলে এখানে আর স্ট্যাটিক লাগবে না। বাট আমি তো অবজেক্ট ধরে কল দিচ্ছি না, আমি কি এই অবজেক্টটাকে কল দিচ্ছি, এই মেথডটাকে কল দিচ্ছি, অবজেক্ট পাস করছি জাস্ট আর্গুমেন্ট হিসেবে। এটা হচ্ছে পাস করা, এটা হচ্ছে কল বাই অবজেক্ট, দুটো দুই রকমের, ঠিক আছে। আচ্ছা ভাই, P2 ডট নেম যেটা লিখছেন ওটা যদি কাটা দিই তাও কি পুরোটা কাজ করবে? কেটে দিলাম। এখানে তো আমার একবার এডিট করাই হয়ে গেছে। হ্যাঁ, খালি স্ট্যাটিক দিয়ে দেন তাহলে। জাস্ট স্ট্যাটিক, স্ট্যাটিক ভয়েড, ডান, ঠিক আছে। দেন স্ট্যাটিক ভয়েড অ্যাড, আমরা অ্যাডের একটা ফাংশন করি, যে আমি অ্যাড করতে চাই, বাট রিটার্ন কি করবে? রিটার্ন কিছু একটা করবে। আর আমি আপাতত আহ, কিছু একটা সাম করবো, মানে আমি যদি এস আউট জাস্ট এটা নিয়ে কাজ করি, যে সাম নামে ফাংশনটাকে আমি কল দিব, এখান থেকে কল দিই, প্রিন্টএফের মধ্যে তো কল দেওয়া যায়, যেটার যে আউটপুটটা আসবে সেটা আমি কোথাও আর রাখতে চাচ্ছি না আপাতত, সেটাই প্রিন্ট করে দেবো। সো সাম বা অ্যাড, অ্যাড যেহেতু করা হয়েছে, অ্যাড নামে একটা ফাংশন তৈরি করছি, সেখানে আমি আপাতত ভ্যালু রাখবো হচ্ছে 1, 2, এই দুটো যোগ করতে চাই। তাহলে আমাদের এখানে কি দিতে হবে? ইন্টিজার এক্স, ইন্টিজার ইন্টিজার ওয়াই, এবং রিটার্ন কি করবে? রিটার্ন করবে হচ্ছে রিটার্ন এক্স প্লাস ওয়াই, এটাই তো করবে, তাই না? এটা তো ভয়েড দেওয়া না। এটাই তো সিম্পল কোড একদম, তাই না, দুইটার ক্ষেত্রে। বাট আমি এখন যাচ্ছি তিনটা করব, সেই ক্ষেত্রে কি করব? আবার বানাবো এরকম, জেড এক্স প্লাস ওয়াই প্লাস জেড, বাট নো, ইন্টিগ্রেট হবে না। দুইবার, দুইটা, আমি আরেকটা করব, চারটা করব, তখন তখন কি হবে? এই যে কনসেপ্টটাকে করলাম, যে একটা মেথডে দুইবার লিখছি, এটাকে বলে হচ্ছে মেথড ওভারলোডিং। যে একটা মেথড, হ্যাঁ, দুইটাও নিতে পারে, তিনটাও নিতে পারে, একটা ইন্টিজার নিতে পারে, একটা ডাবল নিতে পারে, বা সবগুলো ডাবল নিতে পারে। একটা মেথড হচ্ছে আমি দুইবার বা তিনবার বা চারবার বা পাঁচবার পর্যন্ত লিখলাম একটা ফাংশনে, যে এই যে আমি ফাংশনটা নিয়ে কাজ করব, সেটা অনেক টাইপের হইতে পারে, অনেক টাইপের ভ্যালু আসতে পারে, আবার নাও আসতে পারে। সেই জিনিস হ্যান্ডেল করার জন্য একটা ফাংশনকে আমি বা একটা মেথডকে দুই তিনভাবে লিখতে পারি। সেই ক্ষেত্রে মিনিমাম একটা চেঞ্জ থাকতে হবে। যেমন এই যে যদি এই লাইনটা কেটে দিই, এইটা এটা দেখতে সেম, দুটা টাইপ সেম, এটার টাইপ সেম, ভেরিয়েবল সেম, এখানে ভেরিয়েবলটা জাস্ট চেঞ্জ করে দিই জেড, তাও কাজ করবে না কেন?
তাও কাজ করবে না। কথা হচ্ছে মিনিমাম একটা টাইপ চেঞ্জ থাকতে হবে। এটাকে করে দিলাম ডাবল, এবং এটাকে করে দিলাম কি ডাবল, যেহেতু দুটো যোগ করবে ডাবল। সো একটা ডেটা টাইপ হইলেও চেঞ্জ থাকতে হবে, যে এটা আমি ইন্টিজার করব, এটা ডাবল ইন্টিজার করব। সো দুটার জন্য আমার দুটো দরকার, সেক্ষেত্রে জিনিসটা অ্যাকসেপ্ট করবে। বাট এই কনসেপ্টটা কিন্তু হয়ে গেল যে মেথড ওভারলোডিং এটাকে বলা হচ্ছে। বাট আমার তো কয়টা লাগবে আমি তো নিজেই জানি না। আমার তো এরপর মনে হইতেই পারে যে আমি এখানে 3টা না 4টা করব। ফাংশন তো এরকম হইতেই পারে, কল তো দিতেই পারে। সেই ক্ষেত্রে কী করব? সেই ক্ষেত্রে এখানে যে কনসেপ্ট আনতে হবে এটা হচ্ছে, এটাকে বলা হচ্ছে var আর্গুমেন্ট, ARGS, var args। এটাকে শর্ট ফর্ম বলে var, মানে ভেরিয়েবল, args মানে আর্গুমেন্ট। এটার কাজ কি, যে এইখানে মাল্টিপল আর্গুমেন্ট পাস হইতে পারে, বাট আমার প্যারামিটার হিসাবেও তাহলে অবশ্যই মাল্টিপল নিতে হবে, নিতে পারতে হবে। যেখানে 2টা থাকলে 2টাই নেবে, 3টা থাকলে 3টাই নেবে, 4টা থাকলে 4টাই নেবে। তাহলে সেই ক্ষেত্রে আমি ভেরিয়েবল নিব কয়টা, এটাও একটা কনফিউশন। যে আমি ইন্টিজার এক্স নিলাম, আমি তো চাচ্ছি 4টা নিতে, সেই ক্ষেত্রে আমি কি ভেরিয়েবল ইন্টিজার এক্স ওয়াই জেড সবগুলো নিব? তখন তো আমি আসলে এরপরে তো 5টা হইতে পারে। সেক্ষেত্রে কি আমি আবার মেথড ওভারলোডিং করব? এটা তো করা পসিবল না। সেই ক্ষেত্রে করতে হবে কি, যে var args এটার সাহায্য নিতে হবে। এটার সিনট্যাক্স যেমন, যে ইন্ট একটা ভেরিয়েবলের নাম দিলাম আমি হচ্ছে নাম্বারস, যেহেতু অনেকগুলো নাম্বার আসবে। সো এইখানে বোঝা যাচ্ছে কি ইন্টিজার টাইপের একটা নাম্বার, বাট ইন্টির পর যদি আমি 1 2 3 3টা ডট দিই, তখন সেটা হয়ে গেছে কি var args, যে এইটার মধ্যে যতগুলাই ভ্যালু পাস করা হোক না কেন সবগুলো আসবে, অল, 1টা 2টা 3টা 4টা 5টা 10টা সব এই প্যারামিটার রিসিভ করবে। সো আর্গুমেন্ট হিসাবে মাল্টিপল আর্গুমেন্ট পাঠানো হলো, যেটা আসলে একটা ভেরিয়েবল হিসেবে রিসিভ হচ্ছে, বা 2টা ভেরিয়েবল 3টা ভেরিয়েবল 4টা ভেরিয়েবল। আমার এর এর থেকে বড় আর কোড করা সম্ভব হচ্ছে না, বড় করা সম্ভব হচ্ছে না। সেই ক্ষেত্রে আমি করবো কি, হ্যাঁ নাম্বারের মধ্যে যাবে। বাট যেহেতু আমার দেখতে হচ্ছে যে না আসলে অনেকগুলো যেতে পারে, সেই ক্ষেত্রে আমাকে var args এটা সাহায্য নিতে হবে, এবং এটাকে এই সিনট্যাক্সে ফেলতে হবে ডট ডট ডট, যে এখানে অনেকগুলো ভেরিয়েবল আসতে পারে, যতগুলো আসবে যা আসুক না কেন সবগুলো রিসিভ হবে। এবং কথা হচ্ছে রিসিভ হওয়ার পর আমি তো চাচ্ছি জিনিসটাকে যোগ করতে। আমার যোগ করার জন্য রিটার্নে কিছু একটা করতে হবে, যে রিটার্ন আমি হচ্ছে টোটাল, যে টোটাল ক্যালকুলেট করবো সেই টোটালকে এখানে পাঠিয়ে দিব। তাহলে আমি প্রথমে একটা ইনিশিয়াল করে নিলাম, যে টোটাল যে ভ্যালুটা ছিল সেই ভ্যালুটা হচ্ছে 0, আপাতত 0 দিনে এখানে ক্যালকুলেট করব। ক্যালকুলেটটা এমন যে আমরা হয়তো বা জাভাতে যারা করছি তারাও করছি, প্লাস পাইথনে যারা করছি এরকম একটা সিনট্যাক্স ছিল, ফর ইন্টিজার টাইপের নতুন একটা ভেরিয়েবল নিলাম n কোলন, দেন তার মানে এই যে যে ভেরিয়েবলটা, এই ভেরিয়েবল। সো আমি এইখান থেকে এটা ক্লিয়ার যে এই নাম্বারস, এই নাম্বারসের ফর মধ্যে ইচ লুপ অনেকগুলো, না, হুম, ফর ইচ, ফর ইচ লুপ। ফর ইচ ধরা যায়, যে এই যে নাম্বারস, এই নাম্বারসের মধ্যে অনেকগুলো নাম্বার, এবং প্রতিবার একটা ফেচ হয়ে এখানে আসবে, এখান থেকে একটা ফেচ হয়ে আসবে, 2 নাম্বারটা ফেচ হয়ে আসবে, 3 নাম্বারটা ফেচ হয়ে আসবে, এভাবে ফেচ হয়ে আস্তে আস্তে প্রত্যেকটা এন এর মধ্যে আসবে। সো যদি একটা ফর লুপ পড়ে গেছে তাহলে জাস্ট টোটাল ইকুয়াল কী হবে, টোটাল প্লাস এন, জাস্ট একটা একটা করে যোগ হতে থাকবে। এবং যেটাকে বলা হচ্ছে ফর ইচ লুপ বা ফর লুপ, এই লুপের মধ্যে কী হবে, একটা একটা করে ফেচ হয়ে এন এর মধ্যে আসবে, এবং এন এর সাথে টোটালটা যোগ হবে, নর্মাল সামেশনের নিয়ম। সো এটা এক প্রকার অ্যারের মতো হয়ে যাচ্ছে বা লিস্টের মতো হয়ে যাচ্ছে, যে 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 কয়টাই পাস করুক না কেন সবগুলো হচ্ছে এখানে রিসিভ করবে সব। এবং এই জিনিসটা যেহেতু একটা অ্যারের মতো হয়ে গেছে, আমরা অ্যারে লিস্ট যদি আগে করে আসি সেই ক্ষেত্রে লুপ চালাতে হয়, যে একটা 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 করে সামনে যাবে। সেটা হচ্ছে সিনটেক্সটা আরও সহজ ফর ইচের ক্ষেত্রে, যে আমাকে ইন্ডেক্স ওয়াইজ করতে হবে না, জাস্ট এরকম ফর ইচ মানে কোলন দিয়ে করলে হবে কি, রাইট সাইড থেকে একটা একটা করে ফেচ হয়ে লেফট সাইডে আসবে, এনের মধ্যে আসবে, এবং আমি এনেরটাই হচ্ছে টোটালের সাথে জাস্ট যোগ করতে থাকবো। তাহলে টোটাল যে সামেশনটা বের হলো সেটা হচ্ছে এই টোটাল, এই জিনিসটা হচ্ছে এখানে রিটার্ন যাবে, মানে টোটাল সামেশনটা রিটার্ন হবে। তো যদি 3টার ক্ষেত্রে আমি দেখি, যদি রান করি, এই যে 3 6 10 3টা আউটপুট বের হলো। তাহলে ভেরিয়েবল মানে var args মানে আর্গুমেন্ট, এই জিনিসগুলা
এক্সেপশন মানে মোটামুটি জানে রাখা বেটার। হয়তো বা এটা খুব একটা কোথাও আমাদের শেখানো হয়ও না, ইউজ করা হয়ও না, বাট এগুলো আসলে লাগে। এটা ভাই ফার্স্ট টাইম দেখলাম। হ্যাঁ, এই যে এতদিন তো আমরা এই যে ওভারলোডিং আর করে এটা আসছি, কিন্তু আজকে এটা একদম ইজি। যে হ্যাঁ মানে ইজি, আমি অনেক যখন অনেক ইজি। যে কোনো একটা টাইপ নিয়ে কাজ করব, যে কোনো একটা টাইপ, এটা দুইটা হ্যাঁ তিনটা চারটা ভ্যালু আসতে পারে, আমার টাইপ চেঞ্জ হবে না, সেই ক্ষেত্রে আমি কেন ওভারলোডিং ইউজ করবো, এতগুলো এত কোডটাকে এত বড় করব? এটা সিম্পল। ভাই হুম হুম ভাই হুম। ফর ইজ লুপটা কিভাবে কাজ করে একটু বুঝাই দিবেন, মানে আমার একটু বুঝতে সমস্যা এই এটা। যে ফর ইচ লুপের সিনট্যাক্স হচ্ছে প্রথমে ফর, এখানে প্যারেনথেসিস, প্যারেনথেসিস, কার্লি ব্রেস শেষ। এইটার ভিতরে হচ্ছে কন্ডিশন। কন্ডিশন কি মানে মেইনলি কন্ডিশনও না, এই ইনটাকে আমি বাদ দিয়ে দিই। এখানে যদি আমি একটা ইন্ট নিই যে ইন্ট এন, ওকে, এন মানে আমি আপাতত ধরে নিচ্ছি এন মানে এন, যে এন আপাতত কিছুই নাই, ফাঁকা ফাঁকা। এখন এই নাম্বারসের মধ্যে তো অনেক কিছু আছে, যে এই যে এখানে কি আছে 1 2 3, নাম্বারসের মধ্যে 1 2 3 তিনটায় বসে আছে। এখন আমি চাচ্ছি প্রথম যে আছে নাম্বারসের মধ্যে তাকে নিব। সো তাকে নেওয়ার জন্য জাস্ট সিনটেক্স এটা এন কোলন পরবর্তী ভেরিয়েবল। এই ভেরিয়েবল কোনটা, যে ভেরিয়েবলে মাল্টিপল ভ্যালু আছে, এই ভেরিয়েবল কোনটা, এটা সিঙ্গেল ভেরিয়েবল, একটা ভেরিয়েবল করবে কি, একটা ভ্যালু আছে মানে রিসিভ করবে। এখানে এখানে তিনটা ভেরিয়েবল 1 2 3 থেকে জাস্ট এই প্রথমে একটা নিবে। তাহলে এই এন এর ভ্যালু কত 1, তাহলে 1 প্লাস টোটাল ইকুয়াল টোটালের মধ্যে বসবে। সো 1 বসে গেল টোটালের মধ্যে, শেষ, লুপ শেষ। আবার এখানে আসবে নাম্বারসের মধ্যে, এখন কি আছে 1 তো নিয়ে ফেলছে, এখন আছে 2, এই 2 এখান থেকে এন এর মধ্যে আসবে। তাহলে 2 প্লাস টোটাল 1 + 2 = 3, আবার এই যে এ পর্যন্ত চলে আসলো, দেন আবার এখানে আসবে। এখানে আসার পর দেখতেছি কি আবার আছে কি লাস্টে 3, এই থ্রি আবার হবে কার ভ্যালু, এন এর ভ্যালু। ঠিক আছে, এটা হচ্ছে এইভাবে লুপ ঘুরতে থাকবে। এটা যদি এখানে ইন্ট দিয়ে দিই আর এখানে জাস্ট এস আউট মানে এটাকে হচ্ছে আউটপুট দিই, কার ভ্যালু, এন এর ভ্যালু, বুঝতে সুবিধা হবে। এখানে জাস্ট প্রিন্ট করলাম, যেহেতু অনেক কিছু এসে পড়ছে। এটা হচ্ছে কমেন্ট আউট, এটা হচ্ছে কমেন্ট আউট, জাস্ট একটা। সেই ক্ষেত্রে এই যে এন এর ভ্যালু কী বের হয়েছে, প্রথমে প্রথমে এন এর ভ্যালু হচ্ছে 1, এই যে এখান থেকে 1 নিছে। তারপরে এন এর ভ্যালু চেঞ্জ হয়ে গেছে 2, এই যে 2 প্রিন্ট হয়েছে। তারপরে যোগ তো হইতেই আছে, আবার এন এর ভ্যালু হয়ে গেছে এখন 3 প্রিন্ট হয়েছে। আবার এন এর ভ্যালু হয়ে গেছে 4, বাট 4 কি এখানে ছিল, এই যে 4 ফোর 4, এই যে 4 আসলো। দেন আর তো ঘুরবে না, কারণ অর ভ্যালু শেষ। তখন হবে কি, রিটার্ন চলে যাবে, মানে যে রিটার্ন টোটাল নিয়ে রিটার্ন চলে আসবে। এই যে রিটার্নটাই জাস্ট এই যে এখানে যে ভ্যালুটা আসছে রিটার্নে, সেই ভ্যালুটা জাস্ট এখানে প্রিন্ট করে দিবে। সেটা হচ্ছে জাস্ট ইন্ডেক্স থাকলে বা একটা অ্যারে লিস্ট থাকলে আমরা হচ্ছে এইভাবে প্রিন্ট করি, যে একটা অ্যারের মধ্যে অনেকগুলো ভ্যালু আছে। আমি চাই না ফর আই ইকুয়াল 0 কন্ডিশন দেই, দেন তার লেন্থ পর্যন্ত চলবে, এত কিছু দরকার নাই। জাস্ট একদম সিম্পল ফর ইচ লুপ, ফরটা জিনিসটা আমি এভাবে চালাতে পারি। ঠিক আছে, এটা তাহলে এইটা ইনফিনিট অবশ্যই। ইয়ার জন্য করা হয়, লুপের জন্য করা হয় হুম, বলতে গেলে, ইনফিনিট টাইপে যাতে কাজ হ্যাঁ, করতে যেটা পারে আমি এরকম কথা হচ্ছে যেটা আমি জানিও না, এক। আর দুই হচ্ছে যেটা অবশ্যই লিস্ট এবং অ্যারের মধ্যে, লিস্ট এবং অ্যারে মাস্ট। এটা স্ট্রিংয়ের ক্ষেত্রেও পারে, বাট এই সব ক্ষেত্রে আমরা করি। বাট যদি এমন হয় যে আমি 1 থেকে 10 পর্যন্ত প্রিন্ট করব, কথা হচ্ছে তাহলে আমি এটা কেন করব, তাহলে আমি এটা নর্মাল ফর লুপেই করি, সমস্যা নেই। এটা হচ্ছে ক্ষেত্রে যদি যখন আমি জানি না কতবার ঘুরবে, এটা ইউজার বলে দিবে, ওই ক্ষেত্রে করা যায়। এটাও করা যায় এবং এটা ইজি টু ইউজ আসলে। ফর লুপের সিনটেক্সও ইজি, জিনিসটাও সহজ, মানে ইন্ডেক্সিং এর কোনো কাবজাপ নাই এখানে আর। আচ্ছা, এইখানে আপাতত আমি চাচ্ছি না এত কিছু আসবে, যা চাচ্ছি একটাই নাম্বার আসবে। এখানে কিছুই নাই, কিছুই নাই, কিছুই নাই। এবং এইখানে আমি করব কি, জাস্ট একটা ভ্যালু পাস করব, সেটা হচ্ছে 1। একটা ভ্যালু পাস করব, একটা ভ্যালু নিবে। এখন চাচ্ছি এই ভ্যালুটাকে চেঞ্জ করব, যে নাম ইকুয়াল 12। এবং যেহেতু আগে আমরা জানি যে অবশ্যই এটাকে রিটার্ন করতে হবে, রিটার্ন ছাড়া এটা ভ্যালু তার চেঞ্জ করবে না, তাহলে অবশ্যই আমি এখানে রিটার্ন করে দিলাম কি
রিটার্ন করে দিলাম হচ্ছে নাম। তাহলে আর এখানে হচ্ছে int a equal 12, আর এখানে কল দেবো কাকে, অ্যাড কে, অ্যাড যেহেতু ফাংশন নাম দেওয়া আছে অ্যাড কে কল দিয়ে এ পাঠাবো, শেষ। এটাকে পাঠাবো, এ হচ্ছে রিটার্ন করবে নামকে, নাম। তাহলে এই জিনিসটা জাস্ট আমি ধরে এখানে বসাই দিই, এই জিনিসটা এখানে বসাই দিই। তাহলে কি হবে, ইন্টিজারের একটা ভ্যালু ছিল এ, ভ্যালু ছিল 12, আমি এখন কল দিছি অ্যাড ফাংশনকে, পাস করছি 12, তাহলে 12 পাইলো এখানে, নাম্বারের মধ্যে বসলো, নাম্বারের একটা ভ্যালু ছিল এই নাম্বার, আমি এই নাম্বার এখানে দিই, যে এই যে, তাহলে নাম্বারটা কি হয়ে গেল, নাম্বার হয়ে গেল এখন 12, এই নাম্বারটাকে এখন আমি রিটার্ন করে দিব, 12 না, 12 দিলে তো চেঞ্জ হলো না, 1, এই নাম্বারটাকে আমি রিটার্ন করে দিব। তাহলে এই নাম্বারটাকে রিটার্ন করলে, তাহলে এই ভ্যালুটাকে যদি আমি চেঞ্জ করতে চাই আসলে, যে এ ভ্যালুটা এখন হবে 1, তাহলে আমাকে কি করতে হইতো, তাহলে এ ইকুয়াল আবার ওই ফাংশনটাকে কল দিয়ে ভ্যালু পাস করতে হইতো না, যে এখানে কি হইতো এ, তাহলে আমি একে পাঠাবো, একে পাঠানোর পর এর যে আপডেটের ভ্যালু, এর আপডেটের ভ্যালু কি 1, সেই 1টা এর মধ্যে বসবে, তাহলে এর ভ্যালু এখন কত হয়ে গেল 1 না, লজিক্যালি আগে যেটা করছি সেটাই, এই যে লজিক্যালি এর ভ্যালু হয়ে গেল 1। বাট এখানে যদি জাস্ট আমি ফাইনাল ইউজ করি, যেটা আমার কনস্ট্যান্টের মতো ছিল, যে যে ভ্যালুটা নিয়ে আসবে সেই ভ্যালুটাই থাকবে ফুল এই ব্লকটাতে, চেঞ্জ করা যাবে না। সো এই কনস্ট্যান্ট বা ফাইনাল আমি এখানে ইউজ করতে পারি, ঠিক আছে। এখানে ফাইনালটা ইউজ করলে হবে কি, যে নাম্বারটা নিয়ে আসছে এই নাম্বারটা ফিক্সড, এই ব্লকের মধ্যে এই নাম্বারটা আমি আর চেঞ্জ করতে পারবো না। সো এই যে আমি তো ফাইনাল তো উপরেও ইউজ করতে পারি, পাবলিক স্ট্রিং, পাবলিক ফাইনাল, তাহলে এই নেমটার কোথাও চেঞ্জ হবে না, ঠিক আছে। বাট আমি প্যারামিটার হিসেবেও ফাইনাল ইউজ করতে পারি, এটা জানা রাখতে হবে, ঠিক আছে। তাহলে কখনোই এই নাম্বারের ভ্যালুটা চেঞ্জ করা যাবে না। ভাই একটু রান দেন তো, হুম, এটা একটু রান দেন তো, মানে 12 আসেন একটু দেখতাম। এই যে ইরোর, আগে ইরোর রান হবে না, এই যে ইরোর, যে এটা তো ফাইনাল। সো এই নাম্বার আমি কখনোই এই ব্লকের মধ্যে অন্তত চেঞ্জ করতে পারবো না, কারণ এটা ফাইনাল হিসেবে আমি রিসিভ করছি, যে আমার ফুল ব্লকে এই নাম্বারটা আনচেঞ্জ থাকবে। তাহলে এটা কি মানে 12ই হবে? এটা রানই তো হবে না, এই যে সিনটেক্সে ভুল, আমি কনস্ট্যান্টের ভ্যালু যদি রিরাইট করতে চাই, কোড ইরো দেখায় না, রানই তো হবে না। তাহলে ওইটা তাহলে তো কিছু করা যাবে না। না, ফাইনাল থাকলে এইটা ভুলেও করা যাবে না। যা পাইছি সেটা রিটার্ন করতে হয়েছে। আমি ক্যালকুলেশন করতে পারবো, নাম্বার নিয়ে ক্যালকুলেশন করতে পারবো, কিন্তু নাম্বারের মধ্যে ভ্যালু আর অ্যাসাইন করতে পারবো না, এই ভ্যালুটাকে আর আচ্ছা। চেঞ্জ করা যাবে না, এই অন্তত এই ব্লকটার মধ্যে। তো কিছু কিছু ক্ষেত্রে এটা কাজে লাগে, যে ভ্যালু নিয়ে আসবে সেই ভ্যালু কনস্ট্যান্ট থাকবে, এই ভ্যালু কখনো চেঞ্জ হবে না। ওয়েভারটা ধরতে পারি, যে ক্যালকুলেশন করে যাই হয়ে যাক না কেন, আমার এই সেমিস্টার ওয়েভার ওই 30, 20, 50, 100 ওটাই থাকবে। আসলে এগুলো মানে সিনারিওর উপর ডিপেন্ড করে, কোন সিনারিওতে কি ইউজ করব। এই তো গেল, দেন হচ্ছে মেথড ওভারলোডিং, এটা তো বলাই হয়েছে। কত বাজে, 10:35, ওকে। 36। আর স্ট্যাটিক, এটা তো মোটামুটি দেখানো হয়েছে স্ট্যাটিক কোনটা, আর যে ভেরিয়েবল যখন পড়ানো হয় তখন কিন্তু দেখানো হয়েছিল যে স্ট্যাটিক ভেরিয়েবল কোনটা আর ইনস্ট্যান্স ভেরিয়েবল কোনটা। যেমন এই যে পাবলিক স্ট্রিং নেম সামথিং, এখন যদি আমি এখানে এসে এই নেমটাকে প্রিন্ট করতে চাই, নেম পাবে, পাবে না, কারণ এই নেমটা কি টাইপের ভেরিয়েবল, বা এই নেমটা কি টাইপের ভেরিয়েবল এখন, এটা তো গ্লোবাল। ইনস্ট্যান্ট, গ্লোবাল না, ইনস্ট্যান্ট, ইনস্ট্যান্স, ইনস্ট্যান্স ভেরিয়েবল। ইনস্ট্যান্স ভেরিয়েবল। এটাকে করতে হবে কি, স্ট্যাটিক করতে হবে। গ্লোবাল করতে স্ট্যাটিক। স্ট্যাটিক করলে পাবে, যে স্ট্যাটিক করা হয়েছে এটাকে পাওয়া গেছে, তো এটা হচ্ছে স্ট্যাটিক টাইপের ভেরিয়েবল। সো স্ট্যাটিক টাইপের ভেরিয়েবল থাকলে অবশ্যই স্ট্যাটিক টাইপের মেথড আছে। মেথড কোনটা, এই যে
ওকে, এটা হচ্ছে স্ট্যাটিক টাইপের ভেরিয়েবল, এটা হচ্ছে স্ট্যাটিক টাইপের মেথড, যেটা কল করতে কোনো অবজেক্ট লাগে না। এখানে অ্যাড অ্যাড করছি যে আমি নাম্বারটা, সেই অ্যাড করতে তো আমার কোনো কিছু লাগে নাই, কোনো অবজেক্ট লাগে নাই। সো জিনিসটাকে স্ট্যাটিক বানাইছি। এখন জিনিসটা জাস্ট একটা স্ট্যাটিক, একটা হচ্ছে ইনস্ট্যান্স। ইনস্ট্যান্স কীভাবে কাজ করে, যেমন এইখানে একটা দিছি যে পাবলিক মার্ক ইকুয়াল সবার জন্য পাস মার্ক হচ্ছে 33। ওকে, পাবলিক ইন্ট সবার জন্য 33। তাহলে এই পাস মার্ক অবশ্যই আমি এখানে চাইলে প্রিন্ট করতে পারবো না, পসিবল না। তাহলে জিনিসটার জন্য একটা অবজেক্ট বানাইতে হবে। হ্যাঁ, অবজেক্ট কীভাবে বানাবো, অবজেক্ট বানাতে পারি যে মেইন ওবিজে নিউ মেইন, একটা মেইন বানানো হলো। এখন এই ওবিজে এটাকে ধরে আমি পাস মার্ক এটাকে কল দিতে পারি। এটাও তো আমরা মোটামুটি জানি যে এখন পাস মার্ক এটা প্রিন্ট হবে। তাহলে এই যে ভেরিয়েবলটা অবজেক্ট ছাড়া আমি কাজ করতে পারলাম না বা অ্যাক্সেস করতে পারলাম না, এটাকে বলা হচ্ছে ইনস্ট্যান্স মেথড, ইনস্ট্যান্ট ভেরিয়েবল। ইনস্ট্যান্ট ভেরিয়েবল মানে যেটার মধ্যে স্ট্যাটিক নেই সেটাই হচ্ছে ইনস্ট্যান্ট, যেটার মধ্যে স্ট্যাটিক আছে সেটা হচ্ছে স্ট্যাটিক। তাহলে সেম একই রকমভাবে মেথডের ক্ষেত্রেও থাকবে যে ইনস্ট্যান্স যদি ভেরিয়েবল থাকে তাহলে ইনস্ট্যান্স মেথডও আছে। সেটা কি, জাস্ট আমি স্ট্যাটিকটা কেটে দিব, এটাকে দিলাম আমি হচ্ছে সাব, যে জাস্ট বিয়োগ করবে, জাস্ট একটা ফাংশন দিলাম। এটা হচ্ছে মেইন সাব, এটা হচ্ছে নাম্বার, যেমন একটা নাম্বার নেবে সেই নাম্বারটাই হচ্ছে নাম্বার থেকে এক বিয়োগ করে পাঠাবে। ওকে, এখন আমি কি এই সাবকে যদি আমি অ্যাক্সেস করতে চাই অ্যাডের মতো করে এসইউবি একটা নাম্বার পাঠালাম হচ্ছে আমি 23, এরকম পারবো না, কারণ এটা স্ট্যাটিক না, এটা ইনস্ট্যান্স। সো এই ইনস্ট্যান্সকে অ্যাক্সেস করতে গেলে আমাকে একটা অবজেক্ট লাগবে। এই অবজেক্টটা কি, এই যে একটা অবজেক্ট তৈরি করা হয়েছে এখানে ওবিজে ডট দিলেই এই যে ইনস্ট্যান্স যে মেথডটা আছে সেটাকে আমি অ্যাক্সেস করতে পারবো। সো এটা খেয়াল রাখতে হবে আমি যে মেথডটা লিখতেছি সেটা কোন টাইপের মেথড, আমি যে ভেরিয়েবলগুলো ডিফাইন করছি সেটা কোন টাইপের ভেরিয়েবল। আমি যদি স্ট্যাটিকে করে থাকি তাহলে সেটা এই ক্লাসের যে কেউ অ্যাক্সেস করতে পারছে। আমি যদি সেটা ইনস্ট্যান্স করে রাখি, ইনস্ট্যান্স মানে কোনো কিছু ইউজ না করা, পাবলিক ইন্ট বা ডাটা টাইপ অ্যাক্সেস মডিফায়ারের মাঝখানে কিছু ইউজ না করা, সেটা হচ্ছে ইনস্ট্যান্স। সেই ক্ষেত্রে কী হবে, উইদাউট অবজেক্ট সেইগুলোকে আমি অ্যাক্সেস করতে পারবো না। যেমন এই যে সাব, এটা হয়ে গেছে ইনস্ট্যান্স মেথড। এই যে ইন্ট পাস মার্ক, এটা হয়ে গেছে ইনস্ট্যান্স ভেরিয়েবল। এবং স্ট্যাটিক দুইটাই স্ট্যাটিক, এটা স্ট্যাটিক ভেরিয়েবল এবং এটা হচ্ছে স্ট্যাটিক মেথড যে কোনো জায়গা থেকে অ্যাক্সেস করতে পারবো। এবং যে কোনো এক জায়গা থেকে অ্যাক্সেস বলতে অবজেক্ট ছাড়া অ্যাক্সেস করতে পারবো। আর যদি আমি ইনস্ট্যান্সের কথা চিন্তা করি উইদাউট অবজেক্ট, সেটাকে আমি অ্যাক্সেস করতে পারবো না। এই জিনিসটা মাথায় রাখতে হবে, ঠিক আছে? ঠিক আছে, জি ভাইয়া বুঝছি। এই যে নাম্বারটা আমি এখানে লিখছি ইন্ট নাম্বার এবং রিটার্ন করা নাম্বার, এই নাম্বারটা এই যে ব্লক, এই ব্লকের বাইরে এর কোনো অস্তিত্ব নাই। এটা কি জানি? এটা তো অবশ্যই জানি, লোকাল গ্লোবাল যদি পড়ে আসি বা জেনে আসি সেই ক্ষেত্রে তো এটা ছিল যে একটা ব্লকের মধ্যে থাকবে এই ভেরিয়েবলটা, এই যে অ্যান্সারটা বা এটার যে ভ্যালুটা আসুক না কেন, যেটা আসুক না কেন, সেটা শুধুমাত্র সেই স্পেসিফিক ব্লকের মধ্যে থাকবে। এই নাম্বারটা চাইলে আমি যে কোনো জায়গায় ইউজ করতে পারবো না। এই যে নাম্বারটা নিয়ে আসছে, এই নাম্বারটা শুধুমাত্র এই ব্র্যাকেট থেকে এই ব্র্যাকেটের মধ্যেই কাজ করবে, এর বাইরে ওকে আর কেউ চিনে না, ঠিক আছে? যেমন ওই যে ছিল না আমাদের কনস্ট্যান্টের জন্য আমরা কি ইউজ করি, ফাইনাল না? তাহলে ফাইনালের ক্ষেত্রে কি ছিল, যে ফাইনালের ভ্যালু আমি রিঅ্যাসাইন বা চেঞ্জ করতে পারি না, যে নাম্বার ইকুয়াল 1 এটা আমি করতে পারবো না। এইখানেও তো নাম্বার আছে, এইখানে যদি আমি নাম্বার ইকুয়াল 1 দিই, নাম্বার ইকুয়াল 1, এখানে তো কাজ করতেছে। তার মানে এই ভেরিয়েবলের সাথে এই ভেরিয়েবলের কোনো সম্পর্ক নেই, দুই টাইপের ভেরিয়েবল। দুই টাইপের বলতে টাইপ সেম, কিন্তু এর সাথে এর কোনো রিলেশন নাই। এই নাম্বার শুধুমাত্র এই ব্লক পর্যন্ত এবং এই নাম্বার এই ব্লক থেকে শুরু এই ব্লক পর্যন্ত।
ঠিক আছে? এটা হচ্ছে একদম ছোটোখাটো বিষয়, বাট কাজে লাগার মতো। আর টুকটাক আরও কিছু আছে। ল্যামডা ফাংশন, ল্যামডাটা হচ্ছে ল্যামডা আলাদা ক্লাসই আছে শুধুমাত্র ল্যামডার উপর। ওগুলা লাগবে। তখন হচ্ছে আরও টুকটাক কিছু শেখানো হবে। দেন আমরা যে ইনহেরিটেন্স পড়বো বা পলিমরফিজম পড়বো, তখন কিছু থাকবে মেথড, ওভারলোডিং, ওভাররাইডিং কিছু থাকবে, সেগুলো দেখবো। বাট আপাতত জাস্ট এই মেথড, এই যে মেথড কোনটা কোন টাইপের, কি অ্যাকসেপ্ট করবে, কি পাঠাইতে পারবো, মাল্টিপল থাকলে কীভাবে নিব, এই জিনিসগুলা, প্লাস এই যে ভেরিয়েবল, যে আর্গুমেন্ট হিসেবে যে ভেরিয়েবলগুলো পাস করব, এতটুকুর জন্য আপাতত এতটুকুই ছিল আজকে। আর কোথায় জিনিসগুলো ইউজ করবো, যদি নর্মাল একটা কোশ্চেন আসে যে এই যে একটা ভেরিয়েবল হইলে নিত, দুইটা ভেরিয়েবল হইলে কি করবে, তিনটা ভেরিয়েবল হইলে আমি তো তিনটার জন্য ওভারলোডিং ইউজ করলাম, বা জিনিসটা যদি 5টা হয়, 10টা হয়, 50টা হয়, সেই ক্ষেত্রে একটা প্রবলেম। সেটার একটা সলিউশন আমাদের এখানে হয়ে গেল যে var args, এটার মাধ্যমে আমি করতে পারি। বাট আমার লাগবে মাত্র দুইটা, আমি শিওর লাগবে দুইটা, তিনটাও লাগতে পারে। সেই ক্ষেত্রে আমি ওই সিনটেক্সটা ইউজ করব না, ইউজ করবো কি মেথড ওভারলোডিং। একটা একটা প্যারামিটার নেবে দুইটা, একটা প্যারামিটার নেবে একটা, একটা প্যারামিটার নেবে দুইটা, শেষ। জিনিসটা আরও সিম্পল হয়ে গেল। কোডটা একটু বড় হইলো, বাট দেখলে বোঝা যাবে যে আসলে এই ফাংশনটা অবশ্যই, বা মেথডটা দুইটা প্যারামিটার নিয়ে কাজ করে, এবং হয়তোবা সে তিনটা নিয়ে কাজ করতে পারে। সো 2 এবং 3-এর মধ্যেই সেটা সীমাবদ্ধ। বাট জিনিসটা যখন আমি জানবো না যে আসলে কত, আমি জানি না জিনিসটা কত, সেই ক্ষেত্রে এখানে আমি ইউজ করব। তাহলে বুঝতে পারলাম যে হ্যাঁ, এটা তো আসলে আমি জানি না কত হবে, তখন জিনিসটা ইউজ করবো। কিন্তু 1 2 3, তিনের হাইস্ট 3-এর মধ্যে, এবং আমি জানি এর বাইরে হবে না, অবশ্যই 3-এর বাইরে হবে না, তখন আমি মেথড ওভারলোডিং ইউজ করব। মানে এটাও মোটামুটি জানতে হবে যে কোন ক্ষেত্রে আমি হচ্ছে কি ইউজ করব। আজকের ক্লাসটা আগে গিয়ে শেষ হইলো, কারণ এটার মধ্যে যতটুকু আছে ততটুক যদি আরও আগাইতে চাই, সেই ক্ষেত্রে আবার অবজেক্ট ওরিয়েন্টেড চলে যাবে, প্লাস হচ্ছে ইরোর হ্যান্ডলিং, মানে ওই সাইডটাতে চলে যাবে। ওই সাইডটা তো আমরা মানে সামনে কভার করব। এবার তাও একটা কোশ্চেন ছিল যে যদি ইনহেরিটেন্স করিও, তো এখানে যে পাবলিকলি যেটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার হয়েছে ওটা অন্য ক্লাসে ইউজ করা যাবে না? আবার একটু জোরে শুনি নিস। বলতেছি হুম যদি ইনহেরিটেন্স ইউজ করি হুম। তখন এখানে যে ভ্যারিয়েবল গুলো ডিক্লেয়ার করছে ওটা অন্য ক্লাসে ইউজ করা যাবে না? ওই দেখতে হবে আমি এখানে কি দিছি, এখানে পাবলিক দিছি নাকি প্রোটেক্টেড নাকি প্রাইভেট। নর্মালি যখন আমরা ইনহেরিটেন্স পলিমরফিজমে যাই, তখন অবশ্যই এটাকে, এগুলোকে হচ্ছে প্রোটেক্টেডে রাখি, প্রোটেক্টেড অথবা প্রাইভেট। এটা হচ্ছে ডিপেন্ড করবে, মানে মেনলি আমার যে সিনারিও, কথা হচ্ছে যদি এমন হয় যে এক ক্লাস থেকে আরেক ক্লাসে আমাকে যাইতে হবেই, বাধ্যতামূলক যাইতে হবে, সেই ক্ষেত্রে তো আমি ওই জিনিসটাকে আটকে রাখতে পারবো না, আমাকে ইউজ করতেই হবে। আবার যদি এমন হয় যে না, এই জিনিসটা এমনই জিনিস যে স্যালারি বা রেজাল্ট এই ক্লাসই জাস্ট হবে, এই ক্লাসের বাইরে আর যাবে না, সেক্ষেত্রে সেটাকে আমি ওইভাবে প্রোটেক্টে দিয়ে রাখলাম। এটা হচ্ছে পুরোটুকি আমার রিকোয়ারমেন্টের উপর আমি কেমন টাইপের চাচ্ছি। ঠিক আছে, মানে বুঝছি। সব কিছুই এই যে প্যাকেজটা, এই প্যাকেজের উপর ডিপেন্ডেন্ট, যে এই যে সোর্স, এই যে প্যাকেজটা, এই প্যাকেজের মধ্যে কেউ যদি বলে যে আমি ওই ক্লাসের ওই জিনিসটা চাই, আমি তাকে আসলে এক্সটেন্ড করে নিয়ে আসছি, ইনহেরিট করে নিয়ে আসছি নিজের মধ্যে, এখন আমি চাই ওই জিনিসটা ইউজ করতে। আমি কোন জিনিসটা করতে পারবো এবং কোন জিনিসটা করতে পারবো না, এই জিনিসটাই তো বলে দেবে অ্যাক্সেস মডিফায়ার। আমি যে জিনিসটা করতে পারবোই না, সে বলতেছে না, এই জিনিসটা শুধুমাত্র আমার, আমি নিজে ক্যালকুলেশন করার জন্য রাখছি, তুমি অন্য জায়গা থেকে আমাকে কল দিছো, এবং আমি তোমাকে ডিসাইড করে দিব তুমি কোন জিনিসটা পাবা কোন জিনিসটা পাবা না। সেই ক্ষেত্রে যে জিনিসটা পাবে না আমার নিজস্ব, সেই ক্ষেত্রে আমি ইউজ করবো ওটা আগে প্রাইভেট। এবং যে জিনিসটা আমি চাচ্ছি যে ওকে, জিনিসটা প্রোটেক্টেড
বাট কার জন্য প্রোটেক্টেড? এই প্যাকেজের জন্য। এই প্যাকেজের জন্য প্রোটেক্টেড। এই বাইরে থেকে কেউ চাইলে জিনিসটাকে কল দিতে পারবে না। বাট যে আমাকে ইনহেরিট করে নিয়ে আসবে, যে আমাকে এক্সটেন্ড করে নিয়ে আসবে, আমি তাকে জিনিসটাকে দেখাবো। তখন আমি দেবো জিনিসটাকে প্রোটেক্টেড। ঠিক আছে? বুঝছি। এই তো আজকে এই পর্যন্তই। বাট আগের কোনো টপিক বা আজকে পর্যন্ত কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন। আচ্ছা ভাই, কালকে কি ক্লাস হবে? কালকে কালকে তো ডেটই ক্লাস হবে, শনিবারে তো ক্লাস হবে না মনে হয়, সোমবারে হবে। সোমবারে কথা হচ্ছে। বলছিলেন বলছিলেন তো। হুম হুম, বলছিলাম সমস্যা নাই। আমার কালকে একটা মিটিং আছে না, ঠিক ওইটা তো কয়েকটার হচ্ছিল সাথে। যে একদিন পর পর হচ্ছে, যদি হয় তাহলে সোমবারে, যদি যে কালকে হয় তাহলে তো রবিবারে নেওয়া যায়। এটা হচ্ছে যে বললাম যে রবিবারে ক্লাস থাকে অনেক। হ্যাঁ, রবিবারে অনেক প্যারা হয়ে যায়। ওকে, রবিবার দিন হ্যাঁ আসলে হয়, কারণ যে শনিবার দিন অনেকের ছুটি থাকে, ওই রবিবার দিন হচ্ছে আবার পুরো দমে ক্লাস শুরু হয়। সপ্তাহের মাঝখান যেগুলো আছে রবি সোম মঙ্গল, এগুলো হচ্ছে আবার মানে জোরসোরি ক্লাস শুরু হয়। সো বৃহস্পতি শুক্র এই দুই দিন তো মিস দেওয়া যাবেই না এক প্রকার। বাকি একদিন সেটা সপ্তাহের যে কোনো দিন নিতে পারেন। তো সেটাও ডিপেন্ড করবে আপনারা যারা আছেন তাদের উপর, যেদিন বেটার মনে করেন। যদি এমন হয় যে কালকে, অনেকেরই প্রবলেম যে কালকে হয়তো বা না হলে বেটার হয়, আমরা কালকে একটা শনিবার বা রবিবার করব, সেক্ষেত্রে কোনো প্রবলেম নাই, যার যে ইচ্ছা। না ভাই, এই দুদিন ফিক্স থাকুক, ভাইয়া, কারণ এই দুদিন সবার ব্রেক আছে। বৃহস্পতিবার শুক্রবার ঠিক আছে, বাট আরেকটা দিন ওইটা রবিবারে নিলে দেখা যায় ক্লাস থাকে, বাট রবিবারে নেওয়া যায়, কিন্তু প্র্যাকটিসেরও তো দরকার। প্র্যাকটিস না করলে তো পারবো না, দেখা যায় হুম। অনেকগুলো টপিক কভার করা হয়, এগুলো তো দেখতেও টাইম লাগে। আচ্ছা, তাহলে সোমবারে কি কারো কোনো প্রবলেম আছে? সোমবারে তো বলছিলেন নিবেন আর কি, হুম। সোমবারে সমস্যা নাই। আচ্ছা, সোমবারে থাক। ওকে, তাহলে কালকে কালকে করি। কালকের পর হচ্ছে আর কবে? সোমবার। তাহলে বৃহস্পতি শুক্র দুই দিনে যা করানো হচ্ছে সবগুলো হচ্ছে তাহলে সোমবারে। সোমবারের আগে প্র্যাকটিস করে শেষ করতে হবে। ইনশাল্লাহ আর ভাইয়া। প্র্যাকটিস কি করেন? ভাইয়া করি, কিন্তু জাভা তো প্রথম প্রথম এই জন্য ভাই একটু উল্টো পাল্টা লাগা যাচ্ছে। সি করার পরে ডাইরেক্ট করতেছি, এটা তো আবার এদিকে উল্টাপাল্টা ডিএস না শুরু লাগলে হয়েছে। তো, উল্টাপাল্টা যদি না লাগে তাহলে তো আপনি শিখেন নাই। আর যদি উল্টাপাল্টা লাগে তাহলে কথা হচ্ছে ওটা আপনি হয়তো বা শিখতেছেন। জাভা যার উল্টাপাল্টা লাগবে না সে হচ্ছে মানে অদ্ভুত প্রাণী। মানে ভাই অবজেক্ট জাভা ওরিয়েন্টেশন তো ধারণা ভালোই কি লাগে ভাইয়া? ভাই।